ছাত্রদল তো এখন ধরেন সবসময় নিয়ে থাকে, একটা শিবির সিনড্রোম আছে বুকে, তার মনে হয় সবাই মনে হয় শিবির। আর এটা তো আমার ভাইও যদি এই কাজ করতো, আমার আপন ভাই যদি বাজ জিনিস হতো, আমি তাকে গিয়ে থানায় দিয়ে আসতাম। অবশ্যই সাংঘর্ষিক। ছাত্র শিবিরে কেউ অন্য দল করাটাই সাংঘর্ষিক। জাসদ একরকম, জাতীয় পার্টি আরেক রকম, বিএনপি এসে আরেক রকম, এনসিপি এসে আরেক রকম। এত নানামুখী বয়ান কেন থাকবে ভাই? শুধু এক ডাকসু নামে 10-12টা পেজ আছে, ডেলি ডাকসু, আমার ডাকসু, ডাকসু কণ্ঠস্বর, সবগুলো ছাত্রদল চালায়। 10টা পেজ ডাকসু নিয়ে সবগুলো ছাত্রদল চালায়। কিছু কিছু বামও চালাতে পারে। এবং এটা ট্রু যে যুদ্ধ হওয়া, যে যুদ্ধ হচ্ছিল সেটার বিরুদ্ধে জামাত স্ট্যান্ড নিছে। গুপ্ত যাদের অবস্থান XYZ তাদের বাড়ি পাকিস্তান, এটা কিছু একটা স্লোগান লিখছে, স্লোগান দিচ্ছে শিবিরের রাস্তা না ভেঙে দাও, পড়িয়ে দাও। আবারও উত্তপ্ত শিক্ষাঙ্গন। আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মুখোমুখি সংঘর্ষ, মুখোমুখি অবস্থান দেখছি, অভিযোগ পাল্টা অভিযোগ দেখছি। এই সব নিয়ে আমরা কথা বলবো। তির্যকে আজ আমাদের অতিথি ডাকসু নেতা এবং ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক SM ফরহাদ। ফরহাদ, আপনাকে তির্যকে স্বাগত। এই যে আমরা সর্বশেষ ঘটনাটা, গত বৃহস্পতিবার যে ঘটনাটা ঘটলো, আসলে শাহবাগ থানার সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়েই আসলে ঘটনাটা ঘটলো। এই যে বিষয়টা, এটা আসলে আপনারা কিভাবে দেখছেন? বা আপনারা এক ধরনের মবের অভিযোগ করেছেন, ছাত্র দলের আবার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা হচ্ছে, এই ধরনের একটা অভিযোগ করেছেন। আসলে বিষয়টা কি, কিভাবে এলো? এটা আমাদের জন্য দুর্ভাগ্য। বাংলাদেশে ক্ষমতার পরিবর্তনে এত অল্প সময়ে এত ম্যাসিভ লেভেলের আচরণের পরিবর্তন সরকারি ছাত্র সংগঠনে খুব অল্পই দেখা গেছে, খুব কমই পাওয়া যাওয়ার কথা আর কি। এরকম আপনি কমন একটা প্যাটার্ন দেখবেন। আমি লাস্ট শাহবাগের ঘটনাটাই বলি, যেটা আপনি কোট করছেন। একজন শিক্ষার্থী, তিনি শিবির করেন, শিবিরের ঢাকা ইউনিভার্সিটির গত কমিটির একটা পোস্টে তিনি দায়িত্ব পালন করেছেন। তার আইডি থেকে একটা ছবি, বাজে একটা ছবি গিয়েছে বলে ফেসবুকে প্রচারিত হইল। তারপর তিনি সাথে সাথে বললেন যে এই জিনিসটা আমার আইডি থেকে যায় নাই মোটেও, এটা এডিট করা এবং ছাত্রলীগের পুরনো একটা গ্রুপ তারা প্রচার করে আমার বিরুদ্ধে আপনাদেরকে উস্কে দেওয়ার ব্যবস্থা করছে, এটা আমি করি না, এটা আপনারা ড্যাম শিওর থাকেন। এটা মোটামুটি দুপুরের পরে সে ক্লিয়ার করেছে। এখন আসর হতে হতে সন্ধ্যার আগেই বেশ কিছু ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান তারা অলরেডি ভেরিফাই করেছে এটা এডিটেড ফটো, এবং তারা উদ্দেশ্যপ্রণীতভাবে বেশ কিছু লোকজন এরকম ছড়াইছে। শুধু তাই না, ইভেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আন্ডারে থাকা ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান থেকে সেটা ভেরিফাই করলো। এখন হলো কি, তার আইডিতে ছাত্র দলের নেতাকর্মীরা হুমকি দিল, তোরা মারে ফেলবো, কোপায় ফেলবো, কাইটে ফেলবো, এবং একটা টিম তার রুমে গেল তাকে খোঁজার জন্য, তাকে মেরে ফেলবে। সে ভয়ে থানায় আসলো, এসে বলল যে ভাই দুইটা বিষয় পুলিশকে বললো। নাম্বার 1, আমার আইজি আপনি ডিজিটাল ফরেন্সিকে পাঠান, এই যে বাজে কাজ এটা আমি করেছি কিনা চেক করেন, করলে আমার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। ডিজিটাল ফরেন্সিকে ফেসবুকে দিলেই তো, ইভেন আপনি যদি ওই পোস্টটা ডিলিটও করে দেন, আর্কাইভ থেকেও ডিলিট করেন, অ্যাক্টিভিটি লগও ডিলিট করেন, তবু পাওয়া যাবে ডিজিটাল ফরেন্সিকে দিলে, বের করেন। তারপর আমার নামে আমাকে যে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে, আমি জিডি করতে আসছি। দুইটা ইস্যু। পুলিশ তাকে না তার ফরেন্সিকের ইস্যু না তার জিডি নিচ্ছে, 1 ঘন্টা 1.5 ঘন্টা বসায় রাখলো এবং ছাত্রদেরকে ওয়েলকাম করলো। খুবই দেখেন ডেঞ্জারাস ব্যাপার। থানায় ওয়েলকাম করে তার সাথে আরো 2 জন যারা ছিল, হাসিব আলভি কয়েকজন ছিল আশপাশে, তাদেরকে অ্যাটাক করলো ছাত্রদল এসে। থানায় ঢুকে আইনের সহযোগিতা চাওয়া একটা শিক্ষার্থীকে আক্রমণ করা, এবং ওসির সামনে বসে থাকা শিক্ষার্থীকে ওসির রুমের ভিতরে আক্রমণ করা, এবং থানা কর্তৃক পুলিশ সরে এসে ছাত্রদলকে এটা দিয়ে দেওয়া ফুললি মব করার জন্য। কোনো এত শত পুলিশ বাইরেও আছে, তারা এসে চাইলে এটা কন্ট্রোল করতে পারে, মব কন্ট্রোল না করে মবের জন্য দিয়ে দেওয়া, এটা ইতিহাসে খুব বিরল ঘটনা একটা। তো এরপরে এইটুকুতে সীমাবদ্ধ না, আজকে 3 দিন পার হইলো, এখনো গিয়ে দেখবেন ছাত্রদল নেতারা এখনো পোস্টার সরায় নাই। আপনি এখন পুলিশকে ফোন দেন, দায়িত্বরত পুলিশ জিজ্ঞেস করেন ভাই এটা ভুয়া কিনা, পুলিশ বলবে ভাই এটা ভুয়া জিনিস, তার আইডিয়া আমরা দেখছি, জিজ্ঞেস করতে পারেন। আমরা অন্য চ্যাপ্টারে যাই। ধরেন যে সে হাইপোথেটিক্যালি ধরলাম এই পোস্ট সে দিল, তাহলে আইনি প্রক্রিয়া আপনি কি করতে পারতেন? আপনার উচিত ছিল পুলিশকে ফোন দেওয়া, অভিযোগের মধ্য দিয়ে পুলিশ তাকে অ্যারেস্ট করে নিয়ে ব্যবস্থা নেবে। সুন্দর। আর এটা তো আমার ভাইও যদি এই কাজ করতো, আমার আপন ভাই যদি এই বাজ জিনিস হতো, আমি তাকে গিয়ে থানায় দিয়ে আসতাম। আমি রাকিব ভাইকে বিকালে ফোন দিয়েছি যে ভাই, নাসির ভাইকে ফোন দিয়েছি, রাকিব ভাইকে ফোন দিয়েছি, ছাত্রদলকে ইনফর্ম করছি ভাই জিনিসটা ভুয়া। যদি রিয়েল হয়, ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি সবার সাথে আমার যোগাযোগ হয়েছে যে ভাই এটা কন্ট্রোল করেন, এটা ভুয়া জিনিস, এটা শুধু তৈরি করা হচ্ছে, এভাবে কন্ট্রোল করেন। ওনাকে বারবার বললাম এবং ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠানের রেফারেন্স পাঠাইলাম, তাও কাজ হয় না। কারণ ওদের টার্গেট একটাই, সেটা হচ্ছে সংঘাত উস্কাবেন, আপনিও জড়াবেন,
শিবিরও জড়াবে, তারপর এটার উপর দায় চাপাই দিয়া যে শিবির সংঘাতে লিপ্ত হয়েছে দায় চাপাই দিয়ে হলে হলে ওই আগের মতো মারামারি রাজনীতি ফিরে আসবে। এইটার ব্যাকগ্রাউন্ড হিসেবে টানা হচ্ছে চট্টগ্রাম সিটি কলেজের মঙ্গলবার দিন, এর আগে 21 এপ্রিল বেসিক্যালি মঙ্গলবার দিন যেটা ঘটেছিল সিটি কলেজে চট্টগ্রামে, সেখানে প্রসঙ্গটা এসেছে হলো গুপ্ত শব্দটাকে কেন্দ্র করে, যে ছাত্র রাজনীতি ও ছাত্র লীগ মুক্ত ক্যাম্পাস এরকম একটা গ্রাফিতি ছিল, বা চলতি ভাষায় যেটাকে বলা হয় চিকা বা দেয়াল লিখন যেটাই হোক। সেখানে বিষয় ছিল যে ওই গুপ্ত শব্দটা কেটে দিয়ে গুপ্ত মুক্ত এই ধরনের একটা শব্দ লেখা হয় এবং সেটা নিয়ে উত্তেজনা ছড়ায়। সেখানে সংঘর্ষ মোটামুটি সকাল থেকে বিকেল অবধি একটা সংঘর্ষ চলেছে, সেইটার রেশ চলে এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এই ধরনের একটা বক্তব্য আসছে। তো সেই জায়গায় চট্টগ্রাম সিটি কলেজের ঘটনাতে যদি আমি যাই, আপনি যেহেতু কেন্দ্রীয় নেতা সংগঠনের, চট্টগ্রাম সিটি কলেজের এই ঘটনাটা আসলে কেন, মানে শিবির কেন আক্রান্ত বোধ করলো এই শব্দে? ইয়েস, আমি এই উত্তরে আসছি, নিশ্চয়ই একটু সময় দেবেন আমাকে। প্রথম ব্যাপার হচ্ছে ছাত্র শিবিরের সরকারি সিটি কলেজে সুন্দর কমিটি আছে, তারা এর আগে থেকে অনেকগুলো কাজ পরিচালনা করছিল, গুপ্ত শব্দে রিয়েক্ট করার কথাও না, এবং ছাত্র রাজনীতি নিষিদ্ধের আলাদা ছাত্র শিবির করার কথা না, কারণ তার ওই ঘটনা 3 দিন আগে আমি নিজে গিয়েছি সেখানে। বাই ব্যানার ছাত্র শিবিরের একটা প্রোগ্রাম ছিল, ইন্টারের পরীক্ষার্থী শিক্ষার্থীদের দোয়া অনুষ্ঠান, অতিথি হিসাবে আমিও ছিলাম। এরপরে দাওয়াতি দশক উপলক্ষে অনেকগুলো প্রোগ্রাম হয়েছে, এবং এই গুপ্ত লেখবার পরে সেটাতে ওখানকার সভাপতিরা নিজে ছবি তুলে পোস্ট করছে উল্টো, এটাতে কোনো রিয়াক্ট করে না। তাহলে ঘটনা, আসল ঘটনা কি? এটা বাইরে ফ্রেমড একটা ঘটনা আপনার কাছে পৌঁছেছে আর কি। আসল ঘটনায় আসি, আগে ছাত্র শিবিরে পরপর 2-3টা বড় বড় প্রোগ্রাম হয়েছে সিটি কলেজের ভিতরে, ছাত্রদের এটা সহ্য করে নাই, ছাত্রদের চাইছিল প্রোগ্রামটা বানচাল করতে। ইভেন আমি যাব যে প্রোগ্রামটাতে, সেটাও তারা বানচাল করতে চাইছে, যে প্রোগ্রামটা হতে দেবো না। অনেক আলাপ আলোচনা করছে, পারে না, শেষ পর্যন্ত প্রোগ্রাম হয়েছে। দাওয়াতি দশক উপলক্ষে সারা দেশে প্রকাশনা উৎসব সহ বিভিন্ন প্রোগ্রাম চলছে। তো সিটি কলেজে দায়িত্বশীলরা, সেখানকার সভাপতি সেক্রেটারি, ওরা মিলে কিছু ব্যানার ফেস্টুন টাঙিয়েছে। ছাত্রদলেরও অনেক প্রোগ্রাম আদি হয়, ব্যানার ফেস্টুন আছে। ছাত্রদল যেটা করলো, আপনি ফুটেজ চেক করবেন, রাতের বেলা সেই ব্যানার ফেস্টুনগুলো খুলে ফেলে দিল। তো পরের দিন ওই যে ওরা গ্রাফিতি করতে গিয়ে এটাও খুলে ফেলে দিল আর কি। পরের দিন ছাত্র শিবির দায়িত্বশীল অধ্যক্ষ বরাবর গিয়ে অভিযোগ দিতে গিয়েছে এই কেসে, যে স্যার এখানে তো আমাদের এই পোস্টার ব্যানার এগুলো ছিল, এগুলো ব্যানার ফেস্টুন খুলে ফেলা হলো কেন, এইটার আপনি ফুটেজ চেক করেন এবং এটা বিচার করেন। এই অভিযোগ দেওয়ার জন্য 10:30 নাগাদ অধ্যক্ষের রুমে গিয়েছে। তারপর ছাত্রদল এখানে খেপে গেল। ছাত্রদল চাইছিল শিবির এসে মারামারি করবে, সংঘাত করলো না। এই কেন বিচার দিতে গেলি, আমরা এটা করবো, যা মন চায় করবো। ওই অধ্যক্ষের রুম থেকে বের হয়ে নিচেই তার উপর আক্রমণ করলো। শিবির একটু পর টিচার এসে এটা বলে যে তোমরা চলে যাও, মাঝে এসে ঢাল হয়ে মোটামুটি এটা মিনিমাইজ করলো। আবার এসে দ্বিতীয় দফা আবার অ্যাটাক করলো। তারপর পুলিশ আসলো, পুলিশ এসে শিবিরকে বললো যে আপনারা এখানে চলে যান, আপনারা থাকলে মারামারি হবে। পুলিশ বের করে দিল, গেট দিয়ে বের করে দেওয়া মাত্রই তাদের উপর বহিরাগত বেশ 3-4টা কলেজের ছাত্রদলের সন্ত্রাসীরা এসে আরেক দফা আক্রমণ করলো, আর 5-7 জনকে আহত করলো। তাহলে 3 দফা মারামারি হইলো। এটা দুপুর 12টার মধ্যে ঘটনা বলছে এগুলো। এখন পর্যন্ত শিবির কারো গায়ে হাত তোলা নাই, কোনো কিছুই হয় না, শিবির রিয়েক্টও করে নাই। মহানগর সভাপতি আসলেন, যেহেতু মহানগরের আন্ডারে একটা শাখা, কি করা যায়? সভাপতি সিদ্ধান্ত নিলেন যে আমাদের এই যেহেতু আমরা ভিকটিম হয়েছি, গণতান্ত্রিক অধিকার হচ্ছে কোনো জায়গায় এলোমেলো হলে তার বিপরীতে বিক্ষোভ মিছিল করা, এটা গণতান্ত্রিক সিস্টেম। তা আমরা কোনো ধরনের ভায়োলেন্সে যাব না, আমরা একটা বিক্ষোভ মিছিল দেবো। ছাত্র শিবির মহানগর দক্ষিণ শাখা চট্টগ্রামের তারা 4টা একটা বিক্ষোভ মিছিল আহ্বান করলো শাখার কলেজের বাইরে স্বাভাবিক রাস্তায়, যে সিটির রাস্তা, সেখানে বিক্ষোভ মিছিল চললো। এখন দেখেন ছাত্রদলের কোনো পূর্বঘোষিত কর্মসূচি এখানে নাই। ছাত্রদল আমাদের পূর্বঘোষিত মিছিল চলছে, মিছিল যেতে না যেতেই ছাত্রদলের ছিল অনেক দূরে, তারা আগবারে এসে ঝগড়া করতে চাইলো, আমরা মিছিল রাউন্ড দিলাম, ওদিকে আর যাবো না, ওদিকে যাওয়ার কথা ছিল, ওদিকে আমরা যাবো না, রাউন্ড দিয়ে চলে যাচ্ছি। এই মুহূর্তে তারা দৌড়ে এসে শিবিরের মিছিলে রামদা চাপাতি দিয়ে হামলা করলো। এটা 4ম-5ম দফার কথা বলছি। এত স্টেজে পরে এসে আপনি আবারও রামদা এতে হামলা করলেন, এবং সেখানে আমি অনেক শত নামগুলো বলেছি যে বাই পোস্ট তাদের বিভিন্ন কলেজের আহ্বায়ক, সদস্য সচিব, ইভেন যুবদলের অনেক নেতাকর্মী তাদের হাতে শস্ত্র অবস্থায়, এবং ছাত্রদলের নেতারা আমার সাথে টকশোতে স্বীকার করেছে তাদের হাতে এটা অস্ত্র ছিল, আমরা মেনে নিচ্ছি, আমরা ব্যবস্থা নেব। যাই হোক, আক্রমণ করেছে, পায়ের গোড়ালি কেটে ফেললো, গোড়ালি বিচ্ছিন্ন করে ফেললো আক্রমণ করে। আজকে 4-5 দিন পার হয়ে গেল, এখন পর্যন্ত মামলাও গ্রহণ করে নাই, এখনো পর্যন্ত কোনো ব্যবস্থাও নেয় নাই। এই হচ্ছে ছাত্রদলের সেখানকার আচরণ। এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেয় নাই স্টিল, এবং এই অস্ত্রধারী তাদেরকে কাউকে অ্যারেস্টও করে নাই। তো এই সেম পাবনার ঈশ্বরদীতে দেখেন সেম প্যাটার্নে 2 দিন পরে ঘটনা। আমি জাস্ট এখানে 20 সেকেন্ড সময় নেব।
ছাত্র শিবির এই যে আমার গণতান্ত্রিক অধিকার হরণ করা হলো, বিক্ষোভ মিছিলের অধিকার আমার সাংবিধানিক অধিকার, এখানে আপনি আক্রমণ করলেন, এর প্রতিবাদে ছাত্র শিবির সব জায়গায় বিক্ষোভ মিছিল আহ্বান করলো। তার মধ্যে পাবনা, এটার সাথে আপনার কোনোভাবেই হচ্ছে গুপ্ত শব্দটা কানেক্টেড না বলে আপনি বলছেন? কানেক্টেড না, কানেক্টেড না। আমি আর একটু রিলেট করি। ডাকসুতে গুপ্ত তারা লিখেছে, আমরা কি করেছি, আমরা এখানে গিয়ে ভিডিও বানিয়েছি, ব্লগ ভিডিও করেছি, ছবি তুলেছি, ওইখানেও সেমটা করেছে। মানে তারা ছবি তুলে সভাপতি, আপনি দেখবেন সকালবেলা ছবি তুলে সভাপতি আপলোড দিয়েছে সিটি কলেজের। তারা আরো খেপে গেছে যে আমি এটা লিখলাম তোমাদেরকে উস্কানোর জন্য, আমাদের সাথে মারামারি করানোর জন্য, তোমরা মারামারি করলো না, এনজয় করতেছো কেন? আপনারা ডাকসুর ক্ষেত্রে যে উদাহরণটা দিলেন, যে ব্লগ করেছেন, আপনারা কেন ব্লগ করতে গেলেন? মানে গুপ্ত বললে কেন আপনারা নিজেদের দিকে টেনে আনেন? না, তারা ওটা লেখার সময় স্লোগান দিচ্ছে, শিবিরের আস্তানা ভেঙে দাও, পুড়িয়ে দাও। আপনি গুপ্ত লিখতে আসছেন, প্রবলেম নাই তো, লিখতেই পারেন। কিন্তু এটা যখন আপনি জগন্নাথের ভিডিওটা দেখবেন, লিখতেছে গুপ্ত যাদের অবস্থান XYZ তাদের বাড়ি পাকিস্তান, এটা কিছু একটা স্লোগান লিখছে, স্লোগান দিচ্ছে শিবিরের আস্তানা ভেঙে দাও, পুড়িয়ে দাও, শিবিরের চামড়া তুলে নেবো আমরা। আপনি ভিডিও দেখেন, এটা তো সবসময়ই হয় না ছাত্র রাজনীতি বলেন বা হচ্ছে এই ভেঙে দাও, গুড়িয়ে দাও, জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, মানে আমরা ধরে নিচ্ছি এই জিনিস শিবিরকে উস্কানোর জন্য করছেন, এই জন্যই যে আপনি এটা লেখার সময় শিবির বিরোধী স্লোগান দিচ্ছেন ফুল টাইম, তাই না? এটা আপনি তো ডিফাইন করে দিচ্ছেন, মানে কাজ করার সময় আপনি ছাত্র দল, সাপোজ আপনি এটা দেয়ালে লিখছেন, লেখার সময় আবার শিবির বিরোধী স্লোগান দিচ্ছেন, তো এটাই মিন করে যে কি? আবার ডাকসুর রুমের ভিতরে লেখার মানে কি? ডাকসুকে মিন করছেন। ডাকসুর বাইরে যদি আপনি ক্যাম্পাসে এত বড় বড় ওয়াল, ডাকসুর রুমের ভিতরে যেখানে দেয়াল লেখা কেউ এগুলো আঁকে না, রুমের ভিতরে সিঁড়ির ভিতরে লেখা হচ্ছে, তাহলে ডাকসুকে মিন করে তারা লিখেছে, সেজন্য আমরা ভিডিও বানাতে গেলাম। সেজন্য আপনারা ভিডিও করলেন। আচ্ছা, আপনারা মোটামুটি ভাবে এই যে টোটাল জার্নি ডাকসুর মধ্য দিয়ে, যেটা আমরা চট্টগ্রাম কলেজের ক্ষেত্রে আমরা মূলত নির্বাচনের আগে আমরা বেশ কিছু ঘটনা আমরা সেই সময়টাতে দেখেছি, বিশেষত 2024-এর 5 আগস্টের পরে। সেই সময় কিন্তু ঠিক একই ধরনের একটা বিষয় ছিল যে ছাত্রদলের তরফ থেকে একটা অভিযোগ ছিল যে তাদেরকে ক্যাম্পাসে ঢুকতে দেওয়া হচ্ছে না। হ্যাঁ, এবং অভিযোগটা ছাত্র শিবিরের দিকেই ছিল এবং সেটা একটা সংঘর্ষের মতো হয়েছিল। অভিযোগ সরাসরি চট্টগ্রাম কলেজের শিবির সভাপতি বা পোস্টেড লিডার বা ওখানকার। তো এই যে অভিযোগটা, তারা এখন হচ্ছে রাষ্ট্রীয় ক্ষমতায় বিএনপি আসার পর তারা ক্যাম্পাসের নিয়ন্ত্রণটা নিতে চাইছে। তো তারা যদি একইভাবে বলে যে সেই পিরিয়ডটাতে যখন আমরা সহাবস্থান চেয়েছিলাম তখন আমাদেরকে যেতে দেওয়া হয়নি, তখন আপনারা কি বলবেন? আমার মনে হয় তারা যেটা বলতে পারে সেটা চট্টগ্রাম কলেজ নিয়ে বলতো, আর মারামারি যেটা হয়েছে চট্টগ্রাম সিটি কলেজ, দুটো আলাদা জায়গা। আর দখলের ব্যাপারে আমার পার্সোনাল মত হচ্ছে, আমি অলওয়েজ যে কোনো ক্যাম্পাস দখলের বিরোধী। আপনি আপনার জায়গায়, যেমন এটা আপনার ব্যক্তিগত পজিশন, আমার ব্যক্তিগত পজিশন, আমার পার্টির পজিশন। আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক চাটিয়ে ছাত্র শিবির জয়ী হয়েছে সব জায়গায়, হলগুলোতে ছাত্র শিবির প্রতিনিধিরা জয়ী হয়েছে, আমাদের ডাকসুতে জয়ী হয়েছে। আমরা ডাকসুর পরে কি করেছি? আমরা বরং সবাইকে সাথে নিয়ে যেভাবে কাজ করা, আমাদের বাইরে কোনো হলে দেখা গেল যে বা কোনো প্যানেলে যে অলমোস্ট 95% আমাদের, হয়তো 5% ইন্ডিপেন্ডেন্ট বা অন্য কোনো পার্টি থেকে জয়ী হয়েছে, সাথে নিয়ে সবাই কাজ করার চেষ্টা করেছি। আমার কাজ এই জায়গায়, এটা আমার কাজ এইটা না যে ক্যাম্পাসটা আমার সাংগঠনিক কাজ পরিচালনা করার জন্য নির্দিষ্ট অফিস মনে করে দখল করে নিয়ন্ত্রণে নিয়ে আসা। এর মধ্য দিয়ে এখানে শিক্ষার্থীরা বেড়ে উঠবে, ক্যাম্পাসে 5 বছর 7 বছর 10 বছর থাকবে, যার যে ক্যাম্পাসের যে রেশিও স্কুল কলেজগুলো বা সব প্রতিষ্ঠানে, তারা আমার আচরণকে দেখে শিখবে, তারা আমাকে ওন করবে না ডিজোন করবে, এটা দেখা যাবে পরে এসে। আমি জানি আমার আউটপুটে 5 বছরের না। ছাত্রলীগ যেভাবে ক্যাম্পাস নিয়ন্ত্রণ করে সবকিছু করতে চেয়েছে, শিক্ষার্থীরা ঠিকই ক্যাম্পাসে এসছে, তারা 5 বছর পড়াশোনা শেষ করছে, চলে গিয়ে ছাত্রলীগকে অনু করে নাই, বরং ছাত্রলীগের বিরুদ্ধেই রুল প্লে করেছে। হয়তো আপনি ক্যাম্পাসে তাকে তারা আটকে রাখতে পেরেছিল, ফোর্স করতে পেরেছিল, কিন্তু দিন শেষে তাকে কাজে লাগাতে পারে নাই। দিন শেষে মানুষকে কনভিন্স করতে হয় তার কাজ দিয়ে, তার কনভিন্সিং ওয়েতে, তার সুন্দর স্টুডেন্ট ফ্রেন্ডলি কর্মসূচি দিয়ে। দখল নিয়ে এটা পারা যায় না। ছাত্র শিবিরের কাজ আসলে দেখেন, ছাত্র শিবিরের পলিটিক্যাল এজেন্ডা এইটা না যে আমার কোনো পলিটিক্যাল পার্টিকে সার্ভ করতে হবে, বিশাল বড় মিছিল করতে হবে, কিংবা হচ্ছে মারামারি করে নিয়ন্ত্রণ করতে হবে। আমাদের একটা কমন গোল হইলো আমার মানুষজনকে সংগঠনে আনার পরে তাদেরকে প্রশিক্ষিত করে দেশের জন্য তৈরি করা এই সৎ, দক্ষ এবং যোগ্য নাগরিক তৈরি, মানে দেশপ্রেমীর নাগরিক হিসেবে তৈরি করবার জন্য যা যা করবার জায়গা সেখানে ফোকাস রাখা। আর এটা করতে গিয়ে টুকটাক পলিটিক্যাল এঙ্গেজমেন্ট যা আসে, আপনি আমার কর্মপদ্ধতি যদি ওপেন করে দেখেন, একটু একটা এক্সেল শিটে ইনপুট দিয়ে দিই, আপনি দেখবেন আমার প্রোগ্রামের মোর দেন 90% পাবেন কানেক্ট, একদম কোনো রকমের পলিটিক্যাল অ্যাক্টিভিটির সাথে কানেক্টেড না। আচ্ছা, আমি এই প্রসঙ্গে আসবো একটু পরে।
আরেকটা জিনিস আমি সর্বশেষ ঘটনাটা যেটা দিয়ে আমরা শুরু করলাম সেখানে একটু ফিরে যাই। সেদিন ছাত্রদলের যে ভূমিকা বা ছাত্রদল যেইভাবে হচ্ছে হামলে পড়লো বা হচ্ছে আক্রমণাত্মক হলো, সেই জায়গাটাকে আপনারা মব হিসেবে আখ্যা দিয়েছেন। আচ্ছা, সেক্ষেত্রে প্রিভিয়াস যে ঘটনাগুলোকে মব হিসেবে বিভিন্ন সময় চিহ্নিত করা হয়েছে, যেমন আমরা সর্বশেষ যদি বড় ঘটনা যদি আমরা টানি তাহলে দুটি সংবাদ মাধ্যম এবং ছায়ানট উদীচী, প্রথম আলো ডেইলি স্টার এবং ছায়ানট এবং উদীচীর উপরে হামলা। সেই ক্ষেত্রে কিন্তু আমরা জাহাঙ্গীরনগরের কেন্দ্রীয় ছাত্র সংসদের নেতা এবং ছাত্র শিবিরের শাখা সভাপতি মোস্তাফিজুর রহমান বা রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি মোস্তাকুর রহমান, দুজনের কিন্তু আমরা সেই সময়টাতে এক ধরনের উস্কানিমূলক আমরা বক্তব্য পেয়েছিলাম এই প্রতিষ্ঠানগুলোতে হামলার বিষয়ে। সেটাকে পরবর্তীতে ছাত্র শিবিরের কেন্দ্রীয় কমিটি বলেছে এটা তাদের ব্যক্তিগত বক্তব্য। সংগঠনের পদধারী কোনো ব্যক্তি কি আসলে ব্যক্তিগত বক্তব্য দিতে পারে? যখন একটা ব্যক্তির সংগঠনের কাজের বাইরে একটা ব্যক্তির জায়গা আলাদা আলাদা জায়গায় থাকতে পারে, যেমন ধরুন আমি একসাথে ডাকসুর জিএস, আমি ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক, আমি আবার ফ্যামিলিতে আলাদা রুল আছে, আলাদা আলাদা জায়গায় আলাদা রুল আছে। উচিত আপনারা কোনো ব্যবস্থা নিয়েছিলেন? উচিত হচ্ছে দুজনের বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নিয়েছেন? বলছি উচিত হচ্ছে সবগুলোর কমন জায়গা মেনটেন করে বলতে পারা। কেউ যদি বলতে না পারে তিনি তার ইম্যাচিউরিটি পরিচয় দিয়েছে, অদক্ষতার পরিচয় দিয়েছে। হ্যাঁ, সংগঠনের জায়গা থেকে তাকে শোকজ করা হয়েছে, সতর্ক করা হয়েছে এবং এ ব্যাপারে খুব সিরিয়াসলি কেন্দ্রীয় সভাপতির জায়গা থেকে তাদেরকে মানে কারণ দর্শানো, অ্যালার্ট করা এবং একদম ধরেন যে রেড অ্যালার্ট যেটাকে বলে আর কি। কিন্তু এই যে সোশ্যাল মিডিয়ার এই যুগটা, এই জমানাটা তো একটু আলাদা। সোশ্যাল মিডিয়ার এই জমানাতে যখন দুটি খুবই গুরুত্বপূর্ণ পদের দুজন ব্যক্তি একটা সংগঠনের, তারা যখন এই বক্তব্যটা সোশ্যাল প্ল্যাটফর্মে ছেড়ে দেন, তখন আলটিমেটলি এটা কি কারণ দর্শাও নোটিশ দিয়ে মিটিগেট করা যায়? দেখেন, যদি এমন হইতো তার কোনো বক্তব্য সামহাও কোনোভাবে অ্যাকশনে গিয়েছে, অ্যাকশন মিন্স ধরেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সভাপতি বক্তব্য দিয়েছেন, তার কোনো ম্যান পাওয়ার সামহাও আমরা চেক করেছি, যদি একজনও এখানে এঙ্গেজ থাকতেন, আমরা যদি মনে করতাম যে সভাপতির কথার কারণে তার অধীনস্থ রিসোর্স পারসন এই নেগেটিভ অ্যাক্টিভিজমে এঙ্গেজ হয়েছে, আমরা তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতাম। যখন দেখা যায়, আমি একটু শেষ করি, যখন দেখা যায় তার বক্তব্যের সাথে অ্যাকশনের সাথে মিল নাই এবং তিনি এসে বলেন এটা আমার স্লিপ অফ টাং এবং আমি এটা ক্ষমা প্রার্থী, তখন সংগঠন মনে করছে তাকে সুযোগ দিয়ে দেখি, যদি ভুল করে তাহলে বাদ দেবে। এখন আসি, আমি একটু ব্যাকগ্রাউন্ডে, আমি এই জায়গায় একটা ছোট প্রশ্ন করে রাখতে চাই, সেটা হচ্ছে যে ওনারা দুজন, মোস্তাকুর রহমান এবং মোস্তাফিজুর রহমান, দুজন যখন বক্তব্য দিল এবং তারপর ঘটনাটা ঘটে যাওয়ার পর কিন্তু কেন্দ্রীয় সংসদ থেকে বক্তব্যটা এলো, যখন ততক্ষণে ছাত্র শিবিরের দিকে আঙুলটা উঠে গেছে। ওনারা বক্তব্য দেওয়ার পর কেন ছাত্র শিবিরের কেন্দ্রীয় সংসদ থেকে সরাসরি এটা ডিনাই করে বক্তব্য দেওয়া হলো না? কারণ এটা তো হতেই পারে যে ছাত্র শিবির জাবি শাখা সভাপতি বা রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি বক্তব্য, এই ধরনের একটা বক্তব্য এসেছে, এটাকে অন্য কেউ শিবিরের সাধারণ যেই সমর্থক গোষ্ঠী বলি বা কর্মী গোষ্ঠী বলি, যারা হয়তো অতটা কানেক্টেড নন, তারা তো এটাকে ওইভাবে রিড করে তারা দায়িত্ব হিসেবে এটাকে গ্রহণ করতে পারে। সেই ক্ষেত্রে আপনারা এটাকে কি আশঙ্কা উড়াই দেওয়া যায় না নিশ্চয়ই, তবে এটা সত্য যে তখন এর পরপরই আমাদের কেন্দ্রের অনেক দায়িত্বশীল এবং আমি কেন্দ্রের কার্যকরী পরিষদের সদস্য, তো আমি সহ এটার বিরুদ্ধে স্ট্যান্ড নিয়েছি। সাথে সাথে আমি নিজেটার বিরুদ্ধে স্ট্যান্ড নিয়েছি, আমার সাথে আরো অনেকে এটা স্ট্যান্ড নিয়েছে এবং সাথে সাথে আমাদের সাংগঠনিক যে কমান্ড যেখানে যেভাবে দেওয়া হয়, সাথে সাথে শক্তভাবে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে এ ধরনের কাজ চিন্তাও মানে করা তো দূরের কথা, এটা যদি কেউ চিন্তাও না করেন। আমিও মূল আলাপে আসি, ধরেন আপনি XYZ অমুক পত্রিকা তমুক হাউস আপনার পছন্দ না, বা তমুক কালচারাল উইং আপনার পছন্দ না, অথবা তমুক লিটারেচার আপনার পছন্দ না হইতেই পারে, তার কাজ সে করবে, আমার কাজ আমি করব। কখনোই এটা হওয়া উচিত না আপনি আমার কালচারকে থামায় দেওয়ার জন্য আক্রমণ করবেন, কখনো এটা হওয়া উচিত না আপনি আমার পত্রিকা বন্ধ করার জন্য আক্রমণ করবেন। এটা খুব ডেঞ্জারাস জায়গা। এবং আবার এটাও আমি মনে করি কোনো কালচার, কোনো সাহিত্য, কোনো সংস্কৃতি, কোনো পত্রিকা, কোনো এই ধরনের কাজগুলোকে আসলে ভেঙে চড়ে আক্রমণ করে কখনো বন্ধ করা যায় না, পদ্ধতিও না, বরং এটা পজিটিভ কম্পিটিশনের মধ্যে দিয়ে নিয়ে যাবেন যে আপনি তার অমুক অমুক জিনিস আপনার খারাপ লাগে, আপনি যে বেটারটা দেন, আর দুজনেই দেশের উদ্দেশ্যে কাজ করেন, বেটারটা দেন, এটা হচ্ছে মানে ভালো কম্পিটিশনের জায়গা। অথবা তারা যদি খারাপ কিছু থাকে তাকে কনসার্ন দেন, আপনি যখন বেটারটা দিবেন নিশ্চয়ই
মানুষ আপনার কাছে ফিরে আসবে। বাংলাদেশে এখন ধরেন দুটা যদি পত্রিকার নাম বলেন যে এই দুটা পত্রিকা সবচেয়ে হাইলি পপুলার, হয়তো 20 বছর আগে হাইলি পপুলার ছিল না, 30 বছর আগে অন্য কোনো পত্রিকা ছিল, ফল তো করছে, মানুষ অন্যদিকে সুইচ করেছে, কোয়ালিটির কারণে সুইচ করেছে। আপনি হচ্ছে বেটার কোয়ালিটিটা দেন, এভাবে কম্পিটিশনটা হওয়া উচিত। বাকি যে অ্যাপ্রোচগুলো বলে ভাঙবো, এ করবো সে করবো, যে অ্যাঙ্গেল থেকে করবো, অনেকে করেছে, ও কাজে বাস্তবায়ন করেছে কেউ, এটা খুবই মানে এটা বলবো যে দুইটার কোনো একটা হয় যে তারা কারো এজেন্ডা সার্ভ করছে, মানে নাটকীয় রূপ দেওয়ার জন্য, অথবা তারা আসলেই কালচারাল কম্পিটিশনটা বুঝে। আমি এই পয়েন্টে আপনি যেটা বলেছিলেন যে ছাত্র শিবিরের যে নেতা, যার স্ট্যাটাসকে কেন্দ্র করে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘটনাটি ঘটলো, বা যেই অভিযোগটাকে তুলে, এবং যেটা ফরেন্সিকের জন্য আপনারা বলেছিলেন বা হচ্ছে এই ধরনের জন্য দাবি নিয়ে আপনারা হচ্ছে থানা পর্যন্ত গেছেন, কিন্তু পদক্ষেপ নেওয়া হয়নি। আপনারা বলছেন যে এই বিষয়ে ফৌজদারি বিধি অনুযায়ী বা ওভাবেই ব্যবস্থাটা নেওয়া যেত, কিন্তু এটা কোনো পদ্ধতি না। আমরা কিন্তু বাংলাদেশে বারবার এই ধরনের ঘটনা দেখেছি, ধর্মীয় অবমাননার কথা বলে বা নানা ভাষ্য দিয়ে, এবং সর্বশেষ আমরা দেখেছি যে একজন পীরকে হত্যা করা হয়েছে, আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে আসলে শিবির কি ধরনের বক্তব্য দিয়েছে বা অবস্থানটা কি ছিল? দেখেন, একে তো ইসলামে সরাসরি কোনো ব্যক্তিকে বিচারিক হত্যার বাইরে, মানে হচ্ছে বিচারিক যে রায়, আমি এই মোমেন্টের কথা বলছি না, ওই মোমেন্টে আপনাদের এর বাইরে যে কোনো ধরনের এই ধরনের কাজগুলোর একেবারে হারাম এবং মানবতাকে হত্যার সামিল এগুলো। যে দৃষ্টিকোণ থেকে আমরা এগুলোর বিরুদ্ধে অলওয়েজ আমাদের অবস্থান জারি রেখেছি। কিন্তু অ্যালার্মিং হইল, আপনি দেখেছেন যে কারা হত্যা করেছে পীরকে, তাই না? কিন্তু মামলা করেছে কার নামে? সাবেক শিবির নেতার নামে মামলা হয়েছে। মামলায় পরে দেখা গেল যে ফুটেজে ছাত্রদল নেতা, সাবেক ছাত্রদল নেতা হামলাকারী, এবং আপনার সম্ভবত প্রথম আলো সহ বিভিন্ন পত্রিকায় এই নিউজ আসছে যে কারা ইয়াতে। তো এটাই ঘটছে যে কোনো ঘটনা অন্য কেউ কোনোভাবে করলে সেটা কিভাবে শিবিরের উপর চাপাই দিয়ে সাজানো যায় সেই চেষ্টা, আর শিবিরের কারণে আমরা আসলে সেটা সত্য বা মিথ্যা যাই হোক, সাথে সাথে ইনস্ট্যান্ট দেশ চুল পার করে ফেলা, আসলে ঘটেছে কিনা কোনো প্রসিডিওর না মানা, এই জিনিসটা আমরা রেগুলার ভিকটিম হয়ে যাচ্ছি আর কি। এটা এই পয়েন্টটাতে কিন্তু বারবার আপনাদের প্রতিদ্বন্দ্বী সংগঠনগুলো বারবার একটা শব্দ, ওই যে শুরুতে আমরা যেটা বললাম, গুপ্ত শব্দটি প্রয়োগ করছে বারবার, এবং এই ক্ষেত্রে রেফারেন্স হিসেবে তারা বারবার নিয়ে আসছে যেই বিষয়টাকে, সেটা হলো যে আওয়ামী লীগের যে দীর্ঘ একটা শাসনামল ছিল, যেটা 5 আগস্টের মধ্য দিয়ে, গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে পতন ঘটেছে, সেই পিরিয়ডে এখনকার অনেক নেতা, ছাত্র শিবিরের নেতা যারা প্রকাশ্যে এখন আছে, তারা ছাত্রলীগের ব্যানারের নিচে ছিল, ছাত্রলীগের কর্মী বা নেতৃস্থানীয় অবস্থানে ছিলেন। তো সেই জায়গাটাকে রেফারেন্স হিসেবে এনে আসলে এই শব্দটি প্রয়োগ করা হয়, এবং সেখান থেকে বারবার করে আমরা দেখেছি যে ছাত্রদল সভাপতি রাকিব যখন নির্বাচনের আগেই অন্য একটি চ্যানেলের টক শোতে তিনি বারবার বলেছেন যে তাদের সকল কমিটি, অর্থাৎ ছাত্র শিবিরের সকল কমিটি যেন প্রকাশ্য করা হয়, তাদের কাছ থেকে এই আহ্বানটি ছিল। এটা কি করা হয়েছে? দেখেন, এটা কমিটি এখন যে রেগুলার কমিটিগুলো হচ্ছে সবগুলো পেজে আসে, ইস্যু এটা না। কমিটি হলো যে রাকিব ভাই থামবেন বা কমিটি সামনে দিলে যে উনি মনে করবেন যে মানে ট্যাগিং বন্ধ করবেন, বিষয়টা এমন না। 5 আগস্টের পরে যখন আমরা ধরেন সংগঠন তার স্বাভাবিক কার্যক্রমগুলো স্বাভাবিকভাবেই প্র্যাকটিস করছে, তখন সবার আগে পুরনো যে ট্যাগিং রক্ষাটা সেটা আসলো, টিকতে পারলো না। আবার রাজাকার আসলো, সে টিকতে পারলো না। পর অনেক স্টাডি করে তাদের সেই নেগেটিভ সেল বের করলে তাদেরকে গুপ্ত বলা যায়। আমার প্রার্থীদের নিয়ে রিটও করেছে, আমাকে নিয়ে নাসির ভাই, রাকিব ভাই অনেক শোষণ কিছু বলেছে, পরে শেষ পর্যন্ত রিটও করেছে প্রার্থীদের চ্যালেঞ্জ করে। হয় না, কাজ হয় না। এটা যে অভিযোগ দিয়েছে সেই অভিযোগের তথ্য কোনো প্রমাণ দিতে পারে। আমি চ্যালেঞ্জও করছিলাম যে রিট করাতে ভালো হয়েছে আমার জন্য। আমি যেখানে ছিলাম, ধরেন এভাবে করে জায়গায় এই ট্যাগিংগুলো হয়েছে। আগে 80-র দশকে শুনতাম যখন ডাকসু বা অন্য কিছু হইতো, শিবির আসলে অপরাজয় বাংলা ভেঙে ফেলবে, শিবির আসলে রাজা ভাস্কর্য ভেঙে ফেলবে, শিবির আসলে হচ্ছে ওই যে অমুক ডিপার্টমেন্ট বন্ধ করে দেবে। আমাদের ডাকসুর সময় কি হয়েছে? শিবির আসলে মেয়েরা হল থেকে বের হতে পারবে না, শিবির আসলে নির্বাচনের পরের দিন থেকে সবাই নামাজ পড়তে হবে, এবং হচ্ছে ওই কি বলে কালচারের যে ডিপার্টমেন্টগুলো, কালচার কেন্দ্রিক রিলেটেড 3-4টা ডিপার্টমেন্ট আছে, সেই ডিপার্টমেন্ট একদম বন্ধ করে দেবে শিবির আসলে। এই ধরনের নানা বই তৈরি করে দেওয়া হয়। এগুলো কেন হয়? হচ্ছে তারা মনে করছে স্বাভাবিক যে কম্পিটিশন, কাজের যে কম্পিটিশন, সেই কম্পিটিশন শিবিরের সাথে তারা পেরে উঠবেন না। কারণ তাদের একে তো সংগঠনের কন্টিনিউটি নাই,
কমিটি হয় না বহু বছর, কোনো কোনো জেলা শাখায় 10 বছর ধরে কমিটি নাই, কোনো কোনো জায়গায় এই অবস্থা। তারপরে ধরেন কোনো রেগুলারিটি নাই, কোনো কন্ট্রোল নাই। আপনাদের রেগুলার কমিটি হচ্ছে একদম ধরেন প্রত্যেক জানুয়ারি থেকে 20 তারিখের মধ্যে আপনি সেন্ট্রাল বাজেট একটু খেয়াল রাখবেন, দেখবেন যে সারা দেশের 132 আমি একটা বিষয় হচ্ছে যে আমি 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 এটা মানে শেষ করি, এরপরে প্রশ্নে যাব। তো এই যে আমাদের সংগঠনের যে রেগুলার কর্মপ্রক্রিয়া তিনি পেরে ওঠেন না, আমার যে তাদের নির্দিষ্ট কন্ট্রোলও নাই, সবকিছু মিলিয়ে তখন দেখে ছাত্র শিবিরের শিক্ষার্থীদের সাথে হাইলি কানেক্টেড, এবং তাদের মোর দেন 90% কর্মসূচি শুধুমাত্র শিক্ষার্থীদেরকে কেন্দ্র করে, লেস দেন 10% কর্মসূচি পলিটিক্যাল নেই। আর আমার ছাত্র দলের সবগুলো কর্মসূচি হচ্ছে পলিটিক্যাল। শিক্ষার্থীরা কম আগ্রহ ফিল করে। এখন কেমনে ব্যস্ত রাখা যায়, কেমনে করা যায়, কোনো সময় বলে যে হেই ডাকসাতে ভোট দিও না, ভোট দিলে তোমরা বুরকা পড়তে হবে, মাথায় এমনি বেরোতে পারবে না, হলের রুমে বলতে ভাইয়া যদি আপনারা যদি মূলত নারী ইস্যুটাকেই ফোকাস করা হয়, অনেক ফোকাস করছে। এবং কোনো প্রার্থী তো খুব কনফিডেন্টলি বলছে যে শিবির মেয়েদের ভোট সবচেয়ে কম পাবে। এরপর কয়েকদিন পর আরেক প্রার্থী বলছে প্রেস কনফারেন্স করে শিবির অনাবাসীদের ভোট সবচেয়ে কম পাবে। আমি বলছি যে দুটো আপনারা কম পাবেন, বলছে ওই দুটোই আমরা বেশি পাবো। ফাইনালি এটাই হয়েছে। আচ্ছা, নারী ইস্যুতে বারবার আপনাদের নিয়ে যে প্রচারটা বা অপপ্রচার বলেন শিবিরের দৃষ্টিকোণ থেকে, বা যেটাই করা হোক না কেন, এই ধরনের নির্বাচনের আগে দিয়ে বিশেষত, বা ক্যাম্পাস কেন্দ্রিক এক ধরনের নিয়ন্ত্রণের প্রশ্নে আমি কোট আনকোট বলছি, তো সেই জায়গাটাতে নারী প্রসঙ্গটাকে আসলে শিবির কিভাবে ডিল করছে? এই প্রসঙ্গটা বারবার কেন ঘুরে আসে? বারবার আসে তারা আনেন যারা আসলে সোসাইটি সম্পর্কে স্টাডি করেন না, তারা শুধুমাত্র রাজনীতি করে বেড়ান, মিছিল করে বেড়ান। তারা মনে করেন যে হচ্ছে সম্ভবত নারীরা শিবিরকে ভোট দেবে না, ভয় পাবে মনে হয়, তারা তো ইসলামী সংগঠন, তারা মনে হয় ভয় পাবে, অথবা এক্স ওয়াই জেড বিভিন্ন কারণে তাদের সাথে আসলে রুটে কানেকশন নাই। তারা শুধু আছে নির্ধারিত কর্মী নিয়ে মিছিল মিটিং করবে, তাদের কর্মসূচি এবং টার্গেট অডিয়েন্স ঘুরে ফিরে ওই নির্ধারিত কর্মী। সাধারণ মানুষ তো, সাধারণ শিক্ষার্থী তাদের অডিয়েন্স না। ফলে ওইখানে যা আলাপ হয় তারা তাই বুঝেন, মনে করেন যে এটাই বোধ হয় আসল র ডেটা। টকশোতে ডাকসুর আগে বহুবার আমি চ্যালেঞ্জ করছি, আপনি চ্যালেঞ্জ করছেন তো আমার নারী ভোট কম পাবো, নারী ভোট সবার চেয়ে আমরা বেশি পাবো, সত্যি চ্যালেঞ্জ করছি তখন। কারণ আমি তো জানি শিক্ষার্থীদের রেসপন্স কেন আমি জানি, আসলে আমি কাজ করি শিক্ষার্থীদের নিয়ে, তারা আমার কাছে আসে, আমি তার কাছে যাই, একদম র ডেটা আমার কাছে থাকে। তারা হয়তো বায়ো ইনফরমেশনের উপর নির্ভর করে। তাদের এই শিক্ষার্থীর বিচ্ছিন্নতার কারণেই আপনি পার্টিকুলার লিস্ট করবেন, তারা আসলেই শিক্ষার্থী বিচ্ছিন্ন, শুধু কর্মী নিয়ে চলে আর কি, নিজেদের কর্মী নিয়ে। তো শিক্ষার্থী বিচ্ছিন্নতার দরুন তারা এমন কিছু তথ্য বাইরে ছাড়ে যেগুলো আসলে মাঠের সাথে মানে কানেক্টেড না মোটো। মাঠের ছাত্র শিবিরের তো এমনিতে নারী সদস্য নেই ছাত্র সংস্থার মধ্যে, সেটা আলাদাভাবে আমরা আমাদের হচ্ছে ছাত্রদের জন্য ছাত্র শিবির কাজ করে, আর ছাত্রীদের জন্য ছাত্রী সংস্থা কাজ করে। দুইটার প্যাটার্ন এখানে একটা জায়গায় বেনিফিট হয় খুব ভালোভাবে, সেটা হচ্ছে ধরেন ছাত্র দল বা ছাত্র লীগ বা ছাত্র ইউনিয়ন আর বাম সংগঠন ডান সংগঠন সবগুলো মিলে আপনি হিসাব করবেন, দেখবেন যে নারীরা এম্পাওয়ার হয় খুবই কম। এই যে কম্পিটিশন, সেখানে ডিসিশন মেকিং অনেক সময় মেল ডমিনেন্স থাকে। মেল ডমিনেন্সের কারণে যে মানে মেলরাই সবকিছু কন্ট্রোল করে, এবং এই কম্পিটিশনে মেয়েরা পিছিয়ে যায়, ফিমেলরা পিছিয়ে যায়, এবং এক প্রকার পলিটিক্যালি ইউজড হয় বলতে পারেন। তো তাদের ওরিয়েন্টেড কর্মসূচিও কম হয়। আপনি জাস্ট ছাত্র দল ছাত্র ইউনিয়ন লিস্ট করে দেখবেন যে তাদের কর্মসূচিগুলো কেমন। আমাদের এখানে যে এই বিউটি কারণে আমরা যেটা আউটপুট পেয়েছি সেটা হচ্ছে আমরা এখানে সিদ্ধান্ত গ্রহীতা নিজেই নারী, সিদ্ধান্ত যাদের নিয়ে নেন তারাও নারী, কাজ যাদের নিয়ে করেন তারাও নারী। ফলে টোটাল তারা ফোকাসড থাকেন, আমরা আমাদের জায়গায় আবার ফোকাসড থাকি। ফলে মানে পুরোপুরি সেপারেট দুটো অর্গানাইজেশনের মধ্যে একদম হ্যাঁ কমিটির স্ট্রাকচার কম্বিনেশনটা কোথায়? কম্বিনেশনটা কাজের ধরনের কম্বিনেশন, কাজের ধরন সিমিলার, স্ট্র্যাটেজি সিমিলার, গোল সিমিলার, বাট স্ট্রাকচার অ্যান্ড ডিসকাশন পলিসি বা বডি যেগুলো মানে এখান থেকে জাতীয় নেতৃত্বের জায়গা তো চলে আসার কথা ছিল ছাত্র সংস্থার তরফ থেকে। তো সেই জায়গায় আমরা দেখলাম যে, আমি যদি বলি যে ছাত্র শিবির যেই রাজনীতি করে বা ছাত্র সংস্থা যে রাজনীতি করে সেটার সাথে মোর কানেক্টেড, এবং যে জামায়াত ইসলামীর সঙ্গে যে সংযোগ, সেই সংযোগের জায়গা থেকে জামায়াত ইসলামী কিন্তু এবার কোনো নারী প্রার্থী দিতে পারলো না। এটাকে আপনি কিভাবে দেখছেন আপনি একজন ছাত্র নেতা হিসেবে? আমি এটা বলবো সেটি হচ্ছে গত 15-17 বছরে যখন জামাত পলিটিক্যাল ফাইট করছে, সেই ফাইটে অনফিল্ড ফিমেলদেরকে হয়তো ওইভাবে মানে কন্টিনিউ করতে পারে নাই। হুট করতে এমপি প্রার্থী হয়ে যেতে পারে না, তবে আবার এখন দেখলাম যে সংরক্ষিত প্রার্থীতে কিছু জনকে দিয়েছে, টকশোতে তাদের প্রার্থী নিয়মিত যাচ্ছে। এটা আমি বলবো তার দুর্বলতা বা হচ্ছে একটা ক্রাইসিস, লিমিটেশন। এই লিমিটেশনকে আরো অ্যাড্রেস করতে পারলে ছাত্রী সংস্থা থেকে আরো যারা লিডার্স যারা বের হয়ে আসেন বিদায় নিয়ে, তাদেরকে যদি আরো বেশি এক্সপ্লোর করার সুযোগটা পায়,
বা এখন তো আলহামদুলিল্লাহ সুযোগ আছে, গত 15-17 বছর সুযোগ পাই না, আশা করি আমরা এটা দেখবো। এটা লিমিটেশন বলা যায়। আচ্ছা, আপনি বললেন যে ছাত্র শিবির নিয়মিত কমিটি ফর্ম করে, নিয়মিত কমিটিগুলো দেয়। আমরা যদি ছাত্র শিবিরের একটা ওয়েবসাইট আছে, গোছানো একটা ওয়েবসাইট, সেখানে আমরা দেখেছি যে ঢাকা মহানগরকে 4টা ভাগে, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম 4টা ভাগে 2002 সাল থেকে হচ্ছে এটা আসলে এই ফ্র্যাকশনটা করে ওইভাবে এক ধরনের অ্যারেঞ্জমেন্ট বা এক ধরনের সাংগঠনিক তৎপরতা শুরু হয়। আমরা দেখলাম সেখানে আসলে আপডেটেড কমিটির ডিক্লারেশনটা সেখানে নেই, এবং একই ধরনের বিষয়ে বেশ কিছু জায়গায়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সেখানেও আমরা কোনো কমিটি দেখতে পাইনি। ট্যাবটা আছে কিন্তু আমরা সেখানে গিয়ে কোনো ধরনের কিছু পাইনি। তারপরে আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 1996 সালের পর থেকে একটা দীর্ঘ বিরতি দিয়ে 2024-এ আবার প্রকাশ্য রাজনীতিতে এসেছে। সেখানে একটা কথা উল্লেখ আছে, সেটা হচ্ছে দাওয়াত ও সেবামূলক কাজের মধ্য দিয়ে সংগঠন তার কার্যক্রম অব্যাহত রেখেছিল এই পিরিয়ডের মাঝে, এই বিষয়টা। তো সেক্ষেত্রে এই যে ছাত্র দল বলি বা অন্যান্য সংগঠন যেই বক্তব্যটা বারবার সামনে আনে যে রাজনীতিটা চলছে, কিন্তু যখন ব্যানারে রাজনীতি আসছে তখন সাধারণ শিক্ষার্থী কোর্টটাকে সামনে এনে, কোর্ট আনকোর্ট এই বিষয়টাকে সামনে এনে ব্যানারের রাজনীতিটাকে নিষিদ্ধ বা ব্যানার নিরুৎসাহিত করার এক ধরনের চেষ্টা, কিন্তু ছাত্র শিবির ঠিকই দাওয়াতি বা তাদের নানা ধরনের স্ট্র্যাটেজিক কার্যক্রমের মধ্য দিয়ে তারা সরব থাকছে। এটা কি আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? অনেকগুলো ইনফরমেশন আসছেন, তো একটা ধরে ধরে বলতে হবে। আপনি কোড করেছেন ওয়েবসাইট থেকে। জি। তো আমাদের আগের ওয়েবসাইটটা হচ্ছে পোস্টপোন করা হয়েছে, নিউ একটা ওয়েবসাইট করা হয়েছে, সেটা গত এক সপ্তাহ আগে অ্যানাউন্স করা হয়েছে। তো ওয়েবসাইটের ডাটা এখনো এন্ট্রি চলছে, যে কারণে ওয়েবসাইটে আপনি ওখানে একটা দেখবেন যে নোটিশ আকারে আছে যে ওয়েবসাইটটা মাত্র উদ্বোধন করা হয়েছে, এই ওয়েবসাইটে এই ডাটাগুলো পাবেন না, নতুন ডাটাগুলো। আর আগেরটা ওল্ড ওয়েবসাইট, আপনি হয়তো ওল্ডটা চেক করেছেন, নতুনটাতে যান নাই, সেখানে দেওয়া হচ্ছে। তবে কমিটিগুলো সেন্ট্রাল পেজে আপনি জানুয়ারি থেকে টানা একটু চেক করবেন, কেন্দ্রীয় সদস্য সম্মেলনের পর থেকে আপনি গুনে গুনে 132টা ইউনিটের কমিটি দেখবেন সেন্ট্রাল পেজে, শিবিরের যে ভেরিফাইড ফেসবুক পেজ, টুইটার পেজ, যে পেজগুলো, সেখানে একটু চেক করবেন, সবগুলো কমিটি পাবেন। তো নিশ্চয়ই আমি যে কমিটি ফেসবুক পেজে দিয়েছি ওয়েবসাইটে দিতে না পারার কথা না, যেহেতু আমি ফেসবুক পেজে দিয়েছি, মিডিয়া গ্রুপে দিয়েছি, সবগুলো নিউজ হয়েছে, তাহলে ওয়েবসাইটে কেন আসে নাই? ওয়েবসাইটটা হচ্ছে এই যে বললাম আন্ডার কনস্ট্রাকশন। আমাদের আগের ওয়েবসাইটটা অনেক পুরনো ওয়েবসাইট, তো আমাদের তো সেই অনেক আগে থেকে ওয়েবসাইট আছে, এখন নিউ ওয়েবসাইটে সুইচ করার কারণে এই ওয়েবসাইটটা ফুল এখনো। ওকে, তার মানে আপনি বলছেন যে এই সবগুলো জায়গাতে আপনাদের সুনির্দিষ্টভাবে কমিটি ঘোষণা করা আছে, সবগুলো ফেসবুক ভেরিফাইড ফেসবুক পেজে কমিটি আকারে দেওয়া আছে। ওকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রসঙ্গে আবার আসি। ঢাকা বিশ্ববিদ্যালয়, আমি সব পুরোটা উত্তর আসে না, সাধারণ শিক্ষার্থীদের একটা আলাপ আসছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটা অবৈধভাবে পরিবেশ পরিশোধ করে ছাত্র শিবিরকে নিষিদ্ধ প্রায় করে ফেলা হয়েছিল, এবং ছাত্র শিবিরের অনেক শিক্ষার্থীকে এক প্রকার বহিষ্কার করা হয়েছে বহু দফায়, সেটা কাজ করতে পারে না। সেজন্য সেই সময়টাতে একটা সময় কাজ বন্ধ ছিল। আর সাধারণ শিক্ষার্থীর আলাপ আসছে, সাধারণ শিক্ষার্থী, আমি কখনো এটা মনে করি না একটা ব্যক্তি ছাত্রদল করে দেখে সে সাধারণ শিক্ষার্থী হওয়ার অধিকার রাখে না, এটা মনে করি না। কিন্তু সে যখন পরিচালকের কাজ করবে তখন বিরোধিতা করবে। যেমন গত কয়েকদিন ধরে চলতেছে নবী প্রবীতে সাধারণ শিক্ষার্থী নামে বিসি বিরোধী আন্দোলন চলতেছে, শুরু করছে আর কি, সব ছাত্রদলের পোস্টেড আন্দোলন করছে বিসি বিরোধী। আমি এটা বিরোধিতা করছি না, আমরা কুয়েটে একটা আন্দোলন দেখছি, কিন্তু হ্যাঁ কুয়েটে একটা হয়েছে, তো এটা আমি বিরোধিতা করছি না। আমি জানি তিনি ছাত্রদলের পোস্টার, তিনি সাধারণ শিক্ষার্থীদের মিছিলে আসতেই পারেন। মানে আমি কখনোই একটা ব্যক্তি রাজনীতি করে দেখে তার পলিটিক্যাল প্ল্যাটফর্মের বাইরে যে কোনো কর্মসূচি অধিকার হরণ করবো, এটা আমি সঠিক মনে করি না। তবে এইটা প্রতিবাদ করবো যে আপনি আপনার পরিচয়টা লুকাইয়াই রাখবেন, স্বীকারই করবেন না, এটার বিরোধিতা নিশ্চয় করবো। কিন্তু কখনো একটা ব্যক্তি সে ছাত্রদল করে দেখে সে নবী প্রবীর বিসি বিরোধী আন্দোলন করছে, তবে আমি তাকে বলবো তুমি সাধারণ শিক্ষার্থীদের মিছিলে আসছো কেন? সে সাধারণ শিক্ষার্থী অন্য কোনো দাবির সাথে আসতেই পারে, এটা একেবারে ধরেন তাকে চেপে ধরে তুমি টোটাল রেগুলার সোসাইটি থেকে, অ্যাপলিটিক্যাল সোসাইটি থেকে পুরোটাই তুমি বিচ্ছিন্ন, তুমি পলিটিক্যাল থেকে তোমার অ্যাপলিটিক্যাল এঙ্গেজমেন্ট তুমি করতেই পারবা না, এই ফ্র্যাকশনটা করার পক্ষপাতী পার্সোনালি নই। তবে তিনি যদি হয়েও আবার লুকাইতে চান সেটার বিরোধিতা নিশ্চয়ই। এই জায়গায় যদি হচ্ছে সাবেক ছাত্রলীগ পরিচয় দেয়, যেটা এখন নিষিদ্ধ সংগঠন, সেইটার কোনো সমর্থক, কর্মী বা নেতা যদি সাধারণ শিক্ষার্থীদের নেতৃত্বে কোনো আন্দোলন চলার সময় এখানে যদি নিযুক্ত হন, সেক্ষেত্রে আপনার অবস্থান কি থাকবে? দেখেন, সাবেক যারা এরকম নেতা সবাই কোনো কোনো মামলার আসামি,
তো কেউ যদি মামলার আসামি হয়ে এখনো যদি অপরাধীরা তারা তো কোদাল নিয়ে নিয়ে দুজনকে কুপাইছে, বন্দুক নিয়ে বের হয়েছে, সে শিকার আক্রমণ করেছে, হাজার হাজার হত্যার সাথে তারা দায়ী, এরকম কেউ যদি রাস্তায় বের হয়, তিনি তো রাস্তায় বের হওয়ার কথা না, তিনি তো বাইরে থাকার কথা না, তাকে অ্যারেস্ট হয়ে যাওয়ার কথা। তো তিনি অন্য আন্দোলন পরে কথা, আগে তার বিচার হবে, বিচার হয়ে যাওয়ার পরে তিনি যখন থেকে নিরাপরাধ হবেন দেশের নাগরিক হিসাবে তার কোনো ভূমিকা সাথে থাকতে পারে, কিন্তু তিনি আগে যে অপরাধ করেছেন এগুলো বিচার হয়ে তিনি পিওর হয়ে আগে আসতে হবে। তাহলে ছাত্রলীগের পরিচয় নিয়ে যদি 17 বছর বা শেষ 5 বছর বা শেষ 10 বছর যারা ছিল, হ্যাঁ, তাদের ক্ষেত্রে অবস্থানটা কি হবে? আমার কমন কথা যে কোনো অপরাধের জায়গায় যারা এই জুলাই গণ অভ্যুত্থান হত্যাকাণ্ডের সাথে জড়িত, ফ্যাসিবাদের এই জুলাই গণ অভ্যুত্থানের আগেও তো ছাত্রলীগের এক ধরনের নিপীড়ক সুলভ এক ধরনের আচরণ ছিল। সেই পিরিয়ডটাতে যারা ছাত্রলীগের পরিচয় গণরুম গেস্ট রুমে টর্চার করেছে এরকম কেস অহরহ আছে। তো যার সুনির্দিষ্ট অভিযোগ আছে তাদের বিরুদ্ধে মামলা আছে বা অভিযোগ আছে কনসার্ন, তারা আগে পানিশমেন্ট পেয়ে আসবে। সুনির্দিষ্ট অভিযোগ, হ্যাঁ, পানিশমেন্ট পেয়ে আসবে। পানিশমেন্ট পেয়ে এসে তারপর কোনো কোনো জায়গায় সুনির্দিষ্ট অভিযোগ না থাকতে পারে, কিন্তু তার ব্যাপারে প্রুফ আছে, তখন বাকিরা কোঅপারেট করবে, পুলিশ নিজের দায়িত্ব নিয়ে কোঅপারেট করবে, কারণ পুলিশের দায়িত্ব এটা এই জায়গায় এই অপরাধগুলোর বিচার সুনিশ্চিত করা। কিন্তু আমি সুনির্দিষ্টভাবে যেটা জানতে চাইছি যে ছাত্র শিবিরের আত্মপ্রকাশ, ছাত্র শিবিরের নেতা হিসেবে আত্মপ্রকাশ 5 আগস্টের পরে 2024 সালের আত্মপ্রকাশ করা অনেককেই দেখা গেছে যে ছাত্রলীগের কোনো না কোনো কমিটি বা কোনো না কোনো ইউনিটের সঙ্গে যুক্ত অনেককেই দেখা গেছে। তাদের ক্ষেত্রে অবস্থানটা কি হবে যে তারা সেক্ষেত্রে তো তারা এই নিপীড়ক সংগঠনের সাথে যুক্ত ছিল? এরকম কারা কারা আছে একটু দেখান না। সাদিক কায়েম নিজে আছেন? না, কখনোই না। আপনি ধরেন যে শিক্ষার্থী চট্টগ্রাম থেকে মাত্র শহরে ঢাকায় আসছে প্রথমবারের মতো পরীক্ষা দিয়ে ভর্তি হয়েছে, তাকে আপনি চেপে হলে রাখবেন, তার অধিকার হরণ করবেন, সুশীলরা এসে মিডিয়া বক্তব্য দিবে, এটাকে এই ফ্যাসিবাদকে দীর্ঘায়িত করবে, বড় বড় পত্রিকা পোর্টাল ফ্যাসিবাদের বিরুদ্ধে দাঁড়াবে না, আর্মি পুলিশ সব এটাকে দীর্ঘায়িত করবে, সবাই করবে, সব সেজন্য কম্প্রোমাইজ করে নিপীড়ক সংগঠনের ব্যানারের নিচে আমি যাব না? ব্যানারের নিচে তো যায় নাই। যেটাকে আপনি আমার বাবার সক্ষমতা নাই, তার বাবার সক্ষমতা নাই, তিনি ঢাকা থেকে পড়াশোনা করবেন, বাইরে থাকবার সুযোগ নাই। আপনি শিক্ষকরা সব ফ্যাসিবাদের দূষণ হয়ে ফ্যাসিবাদকে পদলেহন করছে। হ্যাঁ, সব শিক্ষক কোনো শিক্ষক তো শির দ্বারা উঁচু করে এটার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে না। শিক্ষকদেরকে তো আমরা দেখেছি যে 5 আগস্টের আগে যখন ছাত্ররা মার খাচ্ছে তখন তো তাদের একটা অংশকে আমরা দেখেছি রাস্তায়। কিন্তু এটা তারা আন্দোলন করেছে, কিন্তু শিক্ষার্থীকে বাঁচাতে দিতে পারে না। আমি মিন করছি কোনটা? আপনি শিক্ষার্থীর হয় অধিকার দিবেন যে বাবা তোমরা যারা আছে তোমাদেরকে এই থাকার ব্যবস্থা করছি, এই সুযোগ দিচ্ছি, অথবা তার এই টর্চার হওয়া থেকে মুক্ত করবেন, এটা পারে নাই। বরং হয়েছে কি, আমাদের মিফতাহ মারুফ তাকে হলে পিটাইছে জঙ্গি ট্যাগ দিয়ে, যে সরকার বিরোধী একটা কমেন্টের কারণে পিটায়, তারপর প্রভুষ্টের নেতৃত্বে তাকে দিয়ে আসা হলো থানায়। এভাবে ঘটেছে বহু জনের ক্ষেত্রে। আমাদের রাকিব ভাই মহসিন হলে শিবিরের, তাকে সারা রাত পিটায় রক্ত বমি করছে। রক্ত বমির এক পর্যায়ে যখন বমি করতেছে তখন বলেছে আমার পানি দেন, আমি মারা যাবো। ছাত্রলীগের নেতা বলতেছে তুই মানে পেশরাব খা, তুই পানি খাওয়ার অধিকার রাখস না। ওই অবস্থা থেকে প্রভুষ দায়িত্ব নিয়ে তাকে উল্টা এই ভিকটিম ব্যক্তিটাকে মামলার আসামি করলো, থানায় দিয়ে আসলো। এটাই ছিল রিয়েলিটি। এসএম হল একটা ছিল চোখ উপড়ে ফেলার মতো অবস্থা। সম্ভবত তার নাম এহসান, শেষ পর্যন্ত পড়াশোনা বাদ দিয়ে দেশের বাড়ি চলে গেছে কাজ করে খাওয়ার জন্য। এইভাবে করে করে সময় পেরিয়েছে। আপনি আমার আগের ভাইকে পিটাবেন, আমার আরেক কাজিনরা মেরে ফেলবেন, আরেকজনের করবেন, পরে এসে আমারও বলবেন যে তুমি কেন এখানে বাধ্য হয়ে থাকছো, আমি পড়াশোনা বাদ দিয়ে দেবো? আচ্ছা, মানে পড়াশোনা চালিয়ে যাওয়ার স্বার্থে হচ্ছে এই অ্যালাইনমেন্টটা ছিল। অ্যালাইনমেন্ট না, সেটা হচ্ছে আমি না পারতে যখন আমাকে যারা বাঁচানোর কথা, আমাকে যারা রাষ্ট্রের অধিকার নিশ্চিত করার কথা, প্রত্যেকটা স্টেক হোল্ডার যখন বিক্রি হয়ে যায়, আমি ইন্ডিভিজুয়াল পার্সন কি করবো? আমি যেটুকু রুল প্লে করতে সাদিককে যখনই রুল প্লে করার সুযোগ পেয়েছে তখনই সবচেয়ে বেস্ট রুলটা প্লে করেছে ফ্যাসিবাদের বিরুদ্ধে। ছাত্র দল তো এখন বলতে পারে যে এখন যেহেতু বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আছে, কিছুদিন পরে তারা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার, আপনাদের অভিযোগ যে ছাত্রদল নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, সেরকম একটা সিচুয়েশন আমি যদি ধরে নিই যে ছাত্রদল নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করলো, সেক্ষেত্রে তাদের তো এই শঙ্কা থাকতে পারে যে তাদের কমিটি বা বিভিন্ন ইউনিটের সদস্য বা নেতা হিসেবে আসলে ছাত্র শিবিরের অনেকে বসে থাকতে পারে। এই আশঙ্কা তো তাদের থাকতেই পারে। এটা তাদের থাকতে পারে, এটা আমি উড়াই দিব না। ছাত্রদলের যদি ব্যর্থতা থাকে, আমি মানে অন্য দৃষ্টিভঙ্গি বলছি আর কি, ছাত্রদল যদি মনে করে তাদের দল এত দুর্বল যে কেউ ঢুকে যেতে পারে, এটা তাদের দলীয় পরিস্থিতির ব্যাপার। আর তারা নিয়ন্ত্রণ যদি হইতে চায় সেটা তাদের ব্যাপার, তারা শাসনের পরিণতি ভোগ করবে। কোনো দল যদি নিজেরাই ধরেন সংকটে ভোগে, ছাত্রদের দেখছি তো সাথে কাউন্সিল হবে, তার সামনে তো এই উদাহরণটা আছে, সে তো এই উদাহরণটা দেখছে, সে নিয়ন্ত্রণ করতে যাওয়া তার ভুল। তার দল তো ওপেন রাখে দেওয়া দরকার, যে যারা আসবে আসবে, যারা আসবে না আসবে না।
সে যখন নিয়ন্ত্রণ করতে যাবে এই শুধু ঘটবেই, অনিচ্ছা অনেকে এখানে যাবে, তার ইচ্ছা না সে শুধু শুধু যাবে এখানে। যখনই আপনি সিট কন্ট্রোল করবেন, রুম কন্ট্রোল করবেন, হলে আসা যাওয়া কন্ট্রোল করবেন, মতামত ব্যক্ত করার স্বাধীনতা হরণ করবেন, তখন তো আপনার লোকজন বাধ্য হয়ে এখানে যাবেই। চাকরি দিবেন কিনা, পিএসসি আপনার হাতে থাকবে, নয়তো দিবেন না, নির্দিষ্ট কলেজ থেকে বসে বসে দিবেন যেগুলো আগে করছে। তো এরকম যদি করতে থাকেন নিশ্চয়ই তখন তো মানে অনেকে ইচ্ছার বিরুদ্ধে যায়। তাহলে মতাদর্শের বিষয়টা কি মীমাংসা হবে? কোনটা? ছাত্র শিবির তো একটা মতাদর্শিক সংগঠন না, আমি ছাত্র শিবির যাবে এটা বলছি, আমি বলছি ছাত্র দলের ব্যর্থতা। ছাত্র দলের ব্যর্থতা? আমি প্রশ্নটা করছি হচ্ছে তাহলে ছাত্র শিবিরের জায়গা থেকে আমি এটা কখনোই সমর্থন করি না কেউ মানে অন্য কোনো দলের অংশ হয়ে তার অন্য কোনো দলের সার্ভ করবে, কিন্তু এই হিস্ট্রি তো আছে। এই হিস্ট্রি নাই, আমি আমার পয়েন্টটা বুঝতে পারি নাই। তখনও সাদিক কায়েম ঠিক ছাত্র শিবিরেই করতো, তখনও সাদিক কায়েম ঠিক সুযোগ পাইলেই যখনই যে প্রকাশ্যে তিনি তো প্রকাশ্যে ছাত্র শিবিরের অংশ ছিলেন না, তারপর তিনি প্রকাশ্যে এলেন তো আরো অনেক পরে। হ্যাঁ, প্রকাশ্যে ছিলেন, এটা ট্রু। আর প্রকাশ্যে থাকতে দেন নাই তো আপনি আমার আপনি দিন দুপুরে, এটা খুবই জায়গা, এটা খুবই রিয়েল কথা। মানে আপনার পত্রিকা ছিল, আপনার পোর্টাল ছিল, আপনার মিডিয়া ছিল, আপনার কালচারাল উইং ছিল, আপনারা সবাই ফেসিবাদে পদলায়ন করছেন তখন, যার যা যা ছিল। কেউ তো একটা প্ল্যাটফর্ম এসে বলে নাই, যে প্রথম আলো এসে বলে নাই যে আমরা এখন থেকে ফেসিবাদের বিরুদ্ধে লিখবো, বা অমুক অমুক টেলিভিশন এসে বলে নাই যে আমরা ফেসিবাদকে মানে ফেসিবাদের বিরুদ্ধে যতভাবে অ্যাক্টিভিজম করা যায় করবো। আপনি নির্বাচনের পরে আপনি জাস্ট ধরেন 2023 যে নির্বাচন হলো, 24-এ নির্বাচন, তার আগে 18 নির্বাচনের পরে 1 মাসের টানা পত্রিকা দেখবেন, 1 মাসের পত্রিকায় ওই সম্পাদকীয় পড়ে দেখবেন এই পত্রিকাগুলো, মিডিয়া, তারপর হইলো যে অন্যান্য আরো যে সিভিল সোসাইটি স্টেক হোল্ডার সবাই মিলে কিভাবে এটাকে বৈধতা দেওয়া যায়, কিভাবে এটা লিগালাইজ করা যায়, এই চেষ্টায় ব্যস্ত ছিল। সেই জায়গা থেকে রাষ্ট্রের যাদের যাদের দায়িত্ব মেন পিলার সবাই মিলে এটা পদলেহন করবে। আর ইন্ডিভিজুয়াল ব্যক্তি যখন দেখবে যে আমার আরেকটা ভাইকে দিন দুপুরে ওসি প্রদীপ কুমার দাস রাস্তায় তুই শিবির কলেজ বলে গুলি এপার থেকে এপারে গুলি মেরে হত্যা করে, এবং পরের দিন পত্রিকাটা সম্পাদকীয়তে লেখে না, যেদিন ওসি প্রদীপ কুমার দাস চট্টগ্রাম শহরে দাঁড়িয়ে একজনকে এদিকে গুলি করে এদিকেও শিবিরের সাথীকে হত্যা করে, আরেকজনের কান কেটে ফেলে, চোখ উপড়ে ফেলে, একজনকে আরেকজন সাথী ভাইকে চট্টগ্রামে 13 সালে চোখ উপড়ে ফেলে, দাঁত তেতলে দিয়ে, কান কেটে, মগজ ফেটে লাশটা ড্রেনে ফেলে দেয়। পরের দিনে প্রথম আলো পত্রিকা দেখেন, কোনো দুঃখ নাই যে এটা শিবির, তো এই জন্য অন্য পত্রিকা থেকে আসলে ভয়ে, কারণ ওই যে ফ্যাসিবাদের বিরুদ্ধে ওই ভূমিকা তিনি যাবেন না। সাধারণত সব পত্রিকায় সেম কাজ করছে। এইভাবে আমি দেখবো আমার 270 জন এভাবে শহীদ হয়ে গেছে, আমার হাজার হাজার পঙ্গু হয়ে গেছে, আমার কি রোল হওয়া উচিত? আমি একাই সবকিছু করব? আপনাকে প্রশ্নটা করা হচ্ছে বা ছাত্র শিবিরের দিকে প্রশ্নটা যাচ্ছে যে কারণে, সেই প্রশ্নটা যাচ্ছে আসলে আপনার যে অবস্থান, সেই অবস্থানের কারণেই কিন্তু প্রশ্নটা আসছে যে যেহেতু মতাদর্শিক একটা অবস্থান ছাত্র শিবিরের আছে, সেই ক্ষেত্রে এটা ভীষণ রকমের সাংঘর্ষিক একটা ব্যাপার। অবশ্যই সাংঘর্ষিক, ছাত্র শিবিরে কেউ অন্য দল করাটাই সাংঘর্ষিক, হ্যাঁ, করার প্রশ্ন আসে না। কিন্তু আপনি যখন মৌলিক মানবাধিকার যেখানে নিশ্চিত করবেন, এখানে ডেমোক্রেটিক রাইটস থাকবে, সেখানে ছাত্র শিবির তার কার্যক্রম স্বাভাবিকভাবে চালাই যাবে, এখানে ব্যতিক্রম হওয়ার কোনো প্রশ্নই আসে না। কিন্তু আপনি পুরো রাষ্ট্র কলাপস করলে সেখানে কোন সংগঠন কোন ব্যক্তি কোথায় কিভাবে কি মেনটেন করলো, এটা ওই ব্যক্তির প্রতি কোশ্চেন আসবে না। কোশ্চেন আসবে ভবিষ্যতে যদি এই ধরনের সিচুয়েশন হয় তখন ছাত্র শিবির কি করবে? এটা পরিস্থিতির আলোকে সিদ্ধান্ত নিতে হবে। তবে আশা করি যে এরকম কিছু হবে না, আর কোনো ফেসিলিটি আমরা আসতে দেব না। আচ্ছা, আমরা আবার একটু রিসেন্ট আমি একটু সম্পর্ক বলে ফেলি। ছাত্র শিবিরের সেই সময়টাতে মানে আমি 2013 সাল থেকে, আমি 14 সালে ছাত্র শিবিরের সাথে হই, পুরো সময়টা দেখে আসছি কেন্দ্রীয় অফিস থেকে একটা ওয়ার্ড অফিস পর্যন্ত হাজার হাজার অফিস একদম তালা লক করা ছিল, ঢুকতেই দেয় নাই। এই ভয়াবহ ফেসিবাদ আমাদের উপর ভর করেছিল। আমরা নিশ্চয়ই সে ধরনের কোনো পরিস্থিতির দিকে আমরা নিশ্চয়ই যাব না। তবে এই ক্ষেত্রে আমি একটা সম্পর্ক প্রশ্ন আপনাকে করতে চাই, সেটা হচ্ছে এই মোমেন্টে নিপীড়ক সংগঠন বা দীর্ঘ নিপীড়নের ইতিহাস ইত্যাদি ইত্যাদি এটা থাকার কারণে এবং বিস্তর অভিযোগ থাকার কারণে ছাত্রলীগের কার্যক্রম নিষিদ্ধ অবস্থায় আছে বা সংগঠন হিসেবে নিষেধাজ্ঞা আছে। এই যে পরিস্থিতিটা, এই পরিস্থিতি কি তাকে ছাত্র শিবিরের মডেলের দিকে ঠেলে দেবে, বা এই ধরনের পরিস্থিতিতে সে আরেক ধরনের ইনসার্জেন্সি বা আরেক ধরনের ক্রাইসিস কি ডেভেলপ করবে বলে মনে করেন? তার জন্য টোটাল মানে তারা যদি আবার যে একইভাবে যে ছাত্রলীগের কোনো অফিস, আওয়ামী লীগের কোনো অফিস, সিচুয়েশনটা তো এখন তাদের জন্য, আপনাদের ক্ষেত্রে যেটা ছিল আগে, এখন তাদের জন্য অনেকটা সেরকম। দুইটা কন্ডিশন সেম কখনোই না। কারণ হইলো আপনি ছাত্রলীগকে নিষিদ্ধ করছেন কেন? করছেন এখানে 1,500 মানুষকে হত্যা করা হয়েছে, এখানে 40-50 হাজার মানুষ পঙ্গু হয়ে হাসপাতালে শুয়ে আছে,
তাও খুবই শর্ট টাইমের মধ্যে, অল্প কিছুদিনের মধ্যে, মাসখানেক সময়ের মধ্যে এত সিভিয়ার লেভেলে ক্রাইম করেছে এবং গত 15 বছর সবগুলো ক্যাম্পাসের দখলদারিত্ব করছে, তার বিপরীতে এসে আজকের এই পরিণতি যারা ক্রিমিনাল তারা হয় ভয় পাবে, নয় আফসোস করবে, নয় নিজেকে দুঃখে দুঃখে মরবে, নয় তিনি বিচ্ছিন্ন হয়ে যাবেন, ব্যাক করার চান্স নাই, কারণ ক্রাইমের মধ্য দিয়ে তারা আসছে। ছাত্র শিবিরের ক্ষেত্রে ছাত্র শিবির 9 সাল 10 সাল 11 সাল স্মুথলি তারা কাজ করেছে। 10 সাল পার হওয়ার পর থেকে শুরু হয়েছে অস্ত্র মামলা। কিরকম অস্ত্র মামলা? কোরআন ক্লাস, কোরআনিক ইনসাইট হচ্ছে, পাঠচক্র, বইয়ের পাঠচক্র হচ্ছে, পাঠচক্র থেকে ধরে নিয়ে আমার সামনে থেকে ধরে নিয়ে গিয়ে মামলা দিল অস্ত্র মামলা, অথচ একটা পাঠচক্র চলছিল, বলেছে অস্ত্র সহ পাওয়া গেছে, বাইরে কিছু অস্ত্র নিয়ে এসে সামনে দিয়ে দিল। তো এই কেস ছাত্রলীগের ক্ষেত্রে ঘটছে না, ছাত্রলীগের ক্ষেত্রে ঘটছে, ছাত্রলীগ এই অপরাধ করছে জন্য এজ এ পার্টিটা নিষিদ্ধ। পার্টি যেহেতু ক্রাইম করছে, পার্টি ডিসিশন নিয়েই আক্রমণ করছে, পার্টি ডিসিশন নিয়েই সবগুলো ক্যাম্পাসে ক্রাইম করছে, পার্টি ডিসিশন নিয়েই এই হত্যাকাণ্ডে জড়িত ছিল, পার্টি নিষিদ্ধ হয়েছে, পার্টির লোকেরা বিচার মুখোমুখি হচ্ছে, দুইটা সেম না। এখন এর মধ্যে যদি কোনো ভালো মানুষ থাকে, সে সমাজের সাথে অ্যাডজাস্ট হবে, মানুষ সোসাইটি তাকে ডিল করবে, সোসাইটি যখন দেখবে তার গ্রামে যে এই ছেলেটা অপরাধী না, সে ফিরে আসছে, অথবা অপরাধী তার ব্যবস্থা নেবে, পানিশমেন্ট পেয়ে ভালো হয়ে যাবে, অথবা সে কাউন্সিলিংয়ের মধ্যে দিয়ে চলে আসবে। আর যদি সে অপরাধী না হয় তাহলে যার সোসাইটির সাথে সে অ্যাডজাস্ট করবে, সোসাইটি ডিল করবে। মানে সংগঠন ইটসেলফ অপরাধ করতে পারে কিনা? অবশ্যই পারে। যখন সংগঠন তার বডিতে সিদ্ধান্ত নিয়ে করবে, সংগঠন অপরাধ করতে পারে। তাহলে আপনার ধরেন জামায়াত ইসলামীর বিরুদ্ধে যে যুদ্ধাপরাধের যে অভিযোগ, সেইটার বিষয়ে আপনি কি বলবেন? জামাতের তো আমার সেম কথা, আমি তো বারবার বলি, আপনার মতে এটা নিষিদ্ধ হওয়া উচিত? আমি বারবার বলেছি যে হচ্ছে জামাত যদি, মানে আপনাদের মনে হয় জামাত দলীয়ভাবে সিদ্ধান্ত নিয়ে যুদ্ধাপরাধ করছে, ক্রাইম করছে, হ্যাঁ আমার কাছে মনে হয় না। কেন মনে হয় না সে উত্তর পরে। যদি মনে হয় আপনি ব্যবস্থা নেন। আওয়ামী লীগ 15 বছর 17 বছর ধরে জামাত বিরোধিতা করছে, কেন আইনি প্রক্রিয়া যায় নাই পার্টির বিরুদ্ধে? কেন ব্যক্তির বিরুদ্ধে মামলা করে এখানে স্কাইপি কেলেঙ্কারি হইলো? কেন আমি খারাই যেমন বসাই দিবেন আলাপ আসলো? স্কাইপি কেলেঙ্কারি রেকর্ড নিশ্চয়ই আপনি শুনেছেন। কেন এমন হইলো যে অমুক তমুককে হত্যা করছে, দেখছে কে তমুক, শুনছে কেমনে খাটের নিচ থেকে শুনছে, তাও কে বলছে চেহারা দেখে নাই, আবার শুনে বসছে সে আব্দুল কাদের মোল্লা। এরকম দুর্বল সাক্ষী কেন হবে? কেন এরকম ধরেন স্ট্যান্ডার্ড বিচার হওয়ার কথা বলা হয়েছিল, যে রেকর্ড ব্যবস্থা করেন, বলা হয়েছিল আমরা মানে ইন্টারন্যাশনাল কোয়ালিটি অ্যাসিওর করে, যাতে করে মানে বিদেশি লয়ার নিয়ে আসা যায়, সবকিছু অ্যাসিওর করা হবে, করতে দেয় নাই। কেন আপনার সাক্ষ্যকে গুম করে ফেলা হবে? এ ধরনের ব্যবস্থা কেন এই দুরভিসন্ধি উপায় বেছে নিয়েছে? মানে ওয়ার ক্রাইম সংশ্লিষ্টতার ক্ষেত্রে জামাতের সেই ধরনের আইনিভাবে প্রমাণ হাজির করলে তাকেও নিষিদ্ধ করা উচিত। শুধু জামাত না, 71-এ যারাই ক্রাইম করছে বলে আপনার মনে হয়, নাগরিক হিসেবে আপনার দায়িত্ব হইলো, রাষ্ট্রের দায়িত্ব হইলো এটার বিরুদ্ধে ব্যবস্থা। কিন্তু হয়েছে কি জানেন, 72-র পরে শেখ মুজিব ক্ষমতায় আসলো, সেগুলো নিয়ে গ্রেফতার করলো একটা বড় সংখ্যক। জামাতের লিডার কয়জন ছিল? মামলা করলো একটা বড় সংখ্যক, বিচার হইলো, কয়জন ছিল না তো। কেন ব্যবস্থা হয় নাই? মানে শেখ মুজিবের সাথে জামাতের বিশেষ সক্ষতা ছিল। শেখ মুজিব ক্ষমতায় এসে যুদ্ধাপরাধের বিরুদ্ধে বিচার ব্যবস্থা করলেন, অভিযোগ দিলেন, অনেকে সাধারণ ক্ষমা করছেন। সাধারণ ক্ষমার তালিকায় কি জামাতের কোনো লিডার ছিল? দেখেন আমাকে, যদি থাকতো করেন, ব্যবস্থা করেন। তখন হয় নাই, তারপরে হয় নাই। হঠাৎ করে যখন দেখা গেল যে বিএনপি জামাত জোট একটা জোট হয়ে আসতেছে, তাদেরকে ঠেকাইতে হবে, তখন এজেন্ডা আসো না, জামাতকে কর্নার করতে হবে, এরকম কিছু দিয়ে। গোলাম আজমের তো সেই পূর্ব পাকিস্তান পুনরুদ্ধার কমিটি বা এই ধরনের হিস্ট্রি তো আছে, সেটা তো ইতিহাসের অংশ, সেটা তো জামাতের উনি তো আমির হিসেবে ছিলেন। দেখেন এখানে দুইটা ব্যাপার, দেশে যখন যুদ্ধ চলবে, একটা হচ্ছে আপনি মুক্তিযুদ্ধের স্বাধীনতার পরও বিষয়টা অব্যাহত ছিল। দেশে যখন যুদ্ধ চলবে, যুদ্ধ চলার পরে আপনার পলিটিক্যাল রাইটস হইলেও আপনি যে কোনো একটা পক্ষে যাইতে পারবেন, আর আপনি যুদ্ধ করতে পারবেন। যুদ্ধ করেন, তাহলে যুদ্ধ অনুযায়ী আপনাকে জাজ করা হবে, আপনি মানে কাউকে হত্যা করছেন, করছেন, এই অনুযায়ী বিচার হবে। শুধু তো পলিটিক্যাল স্ট্যান্ড নেন, একটা পলিটিক্যাল স্ট্যান্ড নিছেন, তাহলে সেই অনুযায়ী সেটাকে জাজ করা হবে। আমার বিবেচনায় যে আমাদের একটা পলিটিক্যাল স্ট্যান্ড নিছে, এবং এটা ট্রু যে যুদ্ধ হওয়া, যে যুদ্ধ হচ্ছিল সেটার বিরুদ্ধে জামাত স্ট্যান্ড নিছে। কিন্তু জামাত ওয়ার ক্রাইম বলতে আমরা যেটা বুঝি, যে আগুন ধরায় ফেলা, সিভিলিয়ানকে হত্যা করা, আরো যা ধর্ষণ করা, হ্যাঁ, এই কাজগুলো জামাতের কোনো নেতা কিংবা তাদের সংগঠন এটা করে নাই, করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পক্ষপাতী। আচ্ছা, এটা আপনার বক্তব্য হিসেবে আমি রাখছি। এবং এই যুদ্ধের সময় ইন্টারন্যাশনাল ল সেটাই বলে যে যুদ্ধের যে বিচারগুলো, কেউ একটা পলিটিক্যাল স্ট্যান্ড নিলে আপনি তাকে অপরাধী বলতে পারেন না। এরকম একটা যুদ্ধ চললে আপনি স্ট্যান্ড নিতে পারবেন, এবং সেটা তো আমার মনে হয় গোলাম আজম নিজেও বলেছে যে আমার একটা পলিটিক্যাল স্ট্যান্ড ছিল, এবং সেটা দুঃখ প্রকাশ করেছে।
এখন বাকিটা আমি নিজে অবাক হই, আওয়ামী লীগ জামাত নিয়ে এত বেশি কনসার্ন, এত বেশি রাজনীতি করলো কেন? আসলেই তাকে এত মানে কারচুপির উপায় বেছে নিতে হইলো প্রত্যেকটা প্রক্রিয়া, আইনি প্রক্রিয়া, প্রত্যেকটা ব্যক্তির মামলা সম্পর্কে কেন এই ধরনের আইন পরিবর্তন করে? মানে এক সময় এর আগে যে ডকুমেন্টগুলো হিসাবে দেওয়া যেত না বিচার কার্যে, পুরো আইন পরে চেঞ্জ করলো, যে আইসিটি অ্যাক্টে চেঞ্জ করলো, যে এই ক্ষেত্রে এই জিনিসটা এই জিনিসগুলো সংবিধানে এটা উল্লেখ থাকলো, এই আইসিটি লতে এটা অ্যাপ্লাই হবে না। সম্ভবত 11 সালে চেঞ্জ করছে। এরকম নানা কাহিনী করে করে এই বিচারগুলো নিশ্চিত হলো। রাইট টু পাইল আমার যেটা প্রত্যাশা ছিল পার্সোনালি দেশের নাগরিক হিসাবে, 7-1 নিয়ে আসলেই ভালোভাবেই স্টাডি হওয়া দরকার, পাবলিক ডিবেট হওয়া দরকার, এবং যারা যারা অপরাধী বলে মনে করছেন তাদেরকে পাবলিকলি অভিযুক্ত করা দরকার, খোলামেলা ডিসকাশন হওয়া দরকার। পাল্টাপাল্টি ট্যাগিং এটা জাতি হিসেবে ব্যর্থতা, যে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের মধ্যে একটা গুরুত্বপূর্ণ ইস্যু আমরা কম্বাইন একটা হিস্ট্রি মেকআপ করতে পারলাম না, একটা সবাই ধারণ করে এমন হিস্ট্রি লিখতে পারলো না। জিয়াউর রহমান এখন বিএনপি ক্ষমতা আসার পরে দেশ পাল্টাই গেল, গত 15 বছর একরকম হলো, এক স্বাধীনতার ঘোষক কে না, এটা নিয়ে ডিবেট, সংবিধান চেঞ্জ করার ইস্যু আলাপ আসতেছে, মানে কয়েকদিন পর পড়ছে। এরপরে এনসিপি ইন্টারিম পিরিয়ডে না শুধু না, এই 5-7 জন সবাইকে অন করতে হবে, নতুন বয়ান হাজির করলো। আওয়ামী লীগের আবার একটা বয়ান হাজির হয়, বাম ক্ষমতায় থাকলে তারা এক রকমের বয়ান হাজির করে, সে সময় জাসদ যেভাবে হাজির করছে। অর্থাৎ আপনি জাসদ একরকম, জাতীয় পার্টি আরেক রকম, বিএনপি এসে আরেক রকম, এনসিপি এসে আরেক রকম, এত নানামুখী বয়ান কেন থাকবে ভাই? দেশের স্বাধীনতা যুদ্ধ সবার জন্য, অন্যদের সাথে এটা হয় না। একটা কমন হিস্ট্রি হওয়া দরকার ছিল সবাইকে সাথে নিয়ে, যেটা সবাই একমত হবে। এই জায়গায় দলীয় এজেন্ডার বাইরে এসে মুক্তিযুদ্ধটাকে, স্বাধীনতার যে ইতিহাসটাকে, এটা একটা কমন জায়গা, সবার নাগরিকদের, সকল নাগরিকরা একসাথে ফিল করবে, এমন একটা জায়গায় রাখা উচিত ছিল, যেটা আমরা জাতি হিসেবে ব্যর্থ হয়েছি। আমাদের আগে যারা জন্মেছেন, পূর্ববর্তী প্রজন্ম, এই জিনিসটা আমাদের জন্য করে যেতে পারেন না, এটা তাদের ব্যর্থতা। আমি একদম শেষ দিকে সাধারণ শিক্ষার্থী প্রসঙ্গটা আপনি বলেছিলেন, আর আরেকটা প্রসঙ্গ বারবার ছাত্র শিবিরের বিরুদ্ধে নানাভাবে অভিযোগ ওঠে, সেটা হচ্ছে সোশ্যাল প্ল্যাটফর্ম কেন্দ্রিক, যে বট আইডি দিয়ে যেটা নানা ধরনের আক্রমণ, চরিত্র হনন, এটসেট্রা এটসেট্রা এটসেট্রা, নানা ধরনের অভিযোগ, আপনি অবহিত থাকার কথা এই বিষয়ে। এই বিষয়টা আসলে আপনারা কিভাবে কি দেখছেন? ছাত্র শিবির কি আসলেই বট আইডি দিয়ে এটা করে? ইন্টারেস্টিং ব্যাপার। এই যে ওদের কয়েকদিন আগে এটা নিয়ে খুব আলাপ হচ্ছিল, তো আমার কাছে মনে হয় যে সংগঠনটা, আমি পার্সোনাল দুইটা জায়গা, একটা হচ্ছে ভাই আমার সংগঠন যদি কেউ জড়িত থাকে বলে আপনি মনে করেন, আপনি যদি মনে করে থাকেন যে কেউ আজে বাজে কাজ করছে, কারো বিরুদ্ধে অশ্লীল কিছু লিখছে, খুব খারাপ কিছু লিখছে, তাহলে আপনি নিশ্চয়ই তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন। ছাত্রদলকে আমি বলেছি আপনার ব্যবস্থা নেবেন, এর আগে ইন্টারিম পিরিয়ডে বলেছি, আমি এই জায়গায় আপনাকে কোঅপারেট করবো। বরং আমার পার্টিতে আমরা সকল জনশক্তিকে আমরা ইনস্ট্রাকশন দিই যে অনলাইন নীতিমালা মেনে চলো। আমাদের একটা অনলাইন নীতিমালা আছে, এই যে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ না করা, বিরোধিতা এগুলো না করা, মানে কমন কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে যেগুলো মোরাল জায়গা থেকে বলা হয়। এটা যাতে কোনো জনশক্তি ভায়োলেট না করে সেজন্য সবাইকে ইনস্ট্রাকশন দেওয়া আছে। আমরা বহু জনশক্তিকে এরকম এটা হালকা পাতলা ভায়োলেট করার কারণে তার শান্তিপদ বাতিল করা, কর্মী তালিকা থেকে বাদ দেওয়া, সাংগঠনিক পানিশমেন্ট এরকম দিয়েছি বহুবার, বহু সময়। আমরা নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করেছি, আমরা নিয়ন্ত্রণে নেওয়া হাইয়েস্ট ট্রাই করছি। কিন্তু ইস্যু হলো আপনি আমার নামে পেজ করবেন, খুলে আমার পক্ষে কিছুদিন লিখবেন, তারপরে ছাত্রদের বিরুদ্ধে গালি দেবেন, দোষটা হবে আমার, এটা তো মানা যাবে না ভাই। আপনি এখনও দেখবেন যে হচ্ছে জামাতের আমিরকে নিয়ে, শিবিরের কেন্দ্রীয় সভাপতিকে নিয়ে অনেকগুলো পেজ আছে। তারপর ঢাকা ইউনিভার্সিটি ডিউসের গল্প এখন চলছে অনেক, ডিউসের 10টা পেজ খুলছে, এক একজনের একটা পেজ খুলে বিভিন্ন ফটোকার্ড ছড়ায় এর বিরুদ্ধে, কোনোটা বামের বিরুদ্ধে, কোনোটা দলের বিরুদ্ধে, কোনোটা বিরুদ্ধে ছড়ায়, দুষ্টা যায় শিবিরের দিকে। এবার নানা জায়গায় নানাটা চলে। তো এই যে দুঃখজনক জায়গা, এটা আমি প্রথমত সরকারকে বলবো, যখন আপনারা কি ঘোষণা দিয়ে এই যে পেজগুলো, ক্লোন পেজ যেগুলো আছে, এটা কি আপনারা ঘোষণা দিয়ে ডিজোন করেছেন কখনো? আমরা বিবৃতি দিয়েছি, বিবৃতি দিয়ে বলেছি যে যেখানেই যাকে মনে হবে, আপনাদের কাছে যদি মনে হয় যে শিবিরের কেউ কোথাও জড়িত, তাদের লিঙ্কটা, নিম্নলিখিত লিঙ্কটা আমাকে দিবেন, তার বিরুদ্ধে আমরা সাংগঠনিক ব্যবস্থা নেব। এখানে কিছু তথ্য আসছে বেশ কিছু জনের ব্যাপারে, তমুক শিবিরের, এটা বলেছে, সাথে সাথে ব্যবস্থা নেওয়া হয়েছে, লাইনে চলে আসছে মুহূর্তের মধ্যে। কিন্তু আমরা যেটা ডিল করতে পারছি না, যে আমার কাছে প্রিন্ট ভার্সন আছে, আমি দেখাতে পারবো, যে হচ্ছে আমি একটু সময় নিচ্ছি, এখানে হচ্ছে আমার অনেকগুলো কাগজ আছে ব্যাগে, আমি রাখছিলাম, এই যে আমি দেখাচ্ছি, সরি, এই যে ডিউ ইনসাইডার, এটা একটা পেজ, 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 একটা পেজে হিস্ট্রি দেখায়, পূর্ণতা, এরপর নাম হচ্ছে হার চয়েস, এরপর নাম হচ্ছে জিও পলিটিক্যাল ইনফরমেশন হাব,
তারপর নাম হচ্ছে এক্সপোজড ভয়েস, তারপর এক্সপোজ ভয়েস, একবার ডিএনসিআর। তো এটা ঢাকা ইউনিভার্সিটির প্রেক্ষাপটে ডিএনসিআর নামে একটা পেজ বেশ ভালো রিচ সম্পন্ন শিবিরের একজন শক্তি চালায়, ওর নাম হচ্ছে ফয়সাল। সে জুলাইয়ে ওই পেজ থেকে লাইভ আসছে অনেকবার, এই যে জুলাইয়ে এটা তার একটা লাইভ, 24 জুলাই। তার মানে এই পেজে সে চালাচ্ছে অ্যানাউন্সড, এই পেজে নিজে লাইভ আসছে। আবার সে অনেক জায়গায় ধরেন বলছে ওই পেজটা আমি চালাতে, যে ব্যক্তি পেজ নিজে দায়িত্ব নিয়ে চালায় সে তো এখানে কারোর বিরুদ্ধে ডিসইনফরমেশন চালানোর সাহস করবে না, কারণ তার বিচার হবে। মাঝে হয়েছে কি এরকম 10-12টা পেজ করছে সেম নামে, পেজগুলো এখন যেটা করে হুবহু সেম লোগো দিয়ে বিভিন্ন ফটোগ্রাফ এখানে ছড়ায়। একটা আছে শুধু জামাত শিবিরের বিরুদ্ধে লেখে, একটা ডিএনসিআর। আপনারা তো পেজ থেকেই এটার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন, পেজ টু পেজ তো এটা আপনি সরাসরি মেটাকে জানালেই তো এটা নিজে তো ভেরিফাইড যদি হয়, এই পেজ যেহেতু ভেরিফাইড না, আবার এটা ভেরিফাইড করা হয় নাই, আবার আরেকটা বিরুদ্ধে ব্যবস্থা না, এটা টেকনিক্যাল প্রবলেম আছে আর কি, হচ্ছে না। যাই হোক, আমি যেটা বলছিলাম, তো এখানে একটা আছে বামের বিরুদ্ধে ছড়ায়, একটা আছে ছাত্রছাত্রীর বিরুদ্ধে ছড়ায়, আজে বাজে ফটোকার্ড ছড়াবে, ছড়ায় এই ফটোকার্ড তো আবার ডাউনলোড করে বিভিন্ন জায়গায় চলে যায়, তখন লোকজন সবাই মনে করে সব ছড়াইছে হচ্ছে ও দুশ্চর্চা ওর দিকে, যে শিবির এটা করছে। এটা ফেসবুকে তুলকালাম অবস্থা। যেমন একটা ডিএনসিআর পেজ আছে যেটা হচ্ছে শিবিরের বিরুদ্ধে লেখে, তাদের কাজ হচ্ছে শিবিরের বিরুদ্ধে লেখা। আমি দেখাই আপনাকে একটু কষ্ট করে, এই যে এটাতে যেমন সাদিক ভাইকে লিখছে, ছাত্রী সংস্থার মেয়েদের সাথে শিবিরের নেতাদের বিয়ে পর্যন্ত নিষিদ্ধ, অপরদিকে জামাত নেতা পরকীয়া করার প্রায় লজ্জাজনক, তাকে কোট করে একটা মিথ্যা তথ্য ছড়াইছে ডিএনসিআর। এরা হচ্ছে শিবিরের বিরুদ্ধে যেটা তারা চালায়। এরকম এখানে আরেকটা লাইন, এখানে ছাত্রী সংস্থাকে মিসিং করে জামাতের আমিরকে নিয়ে খুব বাজে একটা কথা লিখছে, জুমাকে নিয়ে একটা বাজে কথা লিখছে, জুমাকে নিয়ে একটা বাজে কথা, শিবিরে শয্যা সঙ্গিনী ও সেবাদাসী হতে পেরেছি তাই কিছু মানুষ নোংরামি করবে, এটা আমি বিচলিত নই। খুব বাজে ল্যাঙ্গুয়েজ না? এই বাজে ল্যাঙ্গুয়েজগুলো এখানে তারা উল্লেখ করেছে অব্যাহতভাবে। এখন এই ফটোগ্রাফ বিভিন্ন জায়গায় ছড়াবে, আরেকটা পেজে বামের বিরুদ্ধে ছড়ায়। এখন বাম সংগঠনের ওই কর্মী সে মনে করবে যে এটা ডিএনসিআর ফটো, এটা মনে হয় শিবির ছড়াইছে, কারণ ওই যে ফয়সাল নামে একটা একজন চালায়, এটাই ফেসবুক তুলে এভাবে চলছে আর কি। অথচ বিপরীতে আমাদের বিরুদ্ধে ছড়ায় ছাত্রদল আর কিছু পেজ আছে, যেমন যে কাঠের কেল্লা একটা পেজ, তার সারাক্ষণ কাজ হচ্ছে ধরেন মানে অশ্লীল ল্যাঙ্গুয়েজগুলো ছড়ানো। তো এটা খুব দুঃখজনক। এই যে আমি বেশ 10-12টা নিয়ে আসছি আর কি, দেখেন তাসিম যারাকে নিয়ে লিখেছে যে যারা আপুর কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে, ওনার কিছু হলে এনসিপির কর্মীদের জন্য চিকিৎসা করবে কে, কাটাগুলো পেজ, এটা ছাত্রদল একজন নেতা চালাই। এভাবে করে খুব বাজে বাজে, এখানে অনেকগুলো আছে। আপনারা এগুলো ট্রেস করতে পেরেছেন, ব্যবস্থা কি নিয়েছেন? ব্যবস্থা একজন তো ধরাও খেয়েছে, ছাত্রদলের একটা ডিপার্টমেন্ট অফ বাকশাল পেজ চালিয়েছে ছাত্রদলের এজিএস প্রার্থী মায়ের, পরে পেজ ডিলিট করে দিয়েছে, এরকম হয়েছে। তো আর থানায় তো কোনো ব্যবস্থা নেই, এখন তো প্রশাসন মাশাআল্লাহ তাদের। আপনি রামদা দিয়ে কোপায় চলে যাচ্ছেন, আমি আপনার বিরুদ্ধে মামলা করছি, থানা নিচ্ছে না, চট্টগ্রামে ঘটেছে এটা। তো সেখানে এটা তো দুঃখের কথা। তো আমি পার্সোনালি স্ট্যান্ড হইলো এটা গভর্নমেন্টকে নিয়ন্ত্রণ করতে হবে, এবং গভর্নমেন্টের মধ্যে বিনীত অনুরোধ, কখনো যদি মনে করেন যে শিবিরে কেউ জড়িত, যদি আপনার ধারণা হয়, তার বিরুদ্ধে আপনি ব্যবস্থা নেন। এই উল্টাপাল্টা ইনফরমেশন ছড়ানো এগুলো খুব নেতিবাচক জিনিস, নারীদের স্টার্ট শামিং করা খুবই নেতিবাচক জিনিস। সংগঠনের জায়গা থেকে আমরা যেটা ওপেন একটা ঘোষণা দিয়ে একটা লিঙ্ক দিয়ে রেখেছিলাম সেই বিবৃতিতে, যে যার যেটা চোখে পড়ে আমাদেরকে পাঠাবেন, সংগঠনে কি হবে তার বিরুদ্ধে আমরা সাংগঠনিক। কিন্তু এর মধ্যে বেশ কিছু ক্লোন পেজ, যদি এই আপনাদের ভাষ্য মতে যেটা, যে ক্লোন পেজগুলো ছাত্র শিবিরের সাথে কানেক্টেড নয়, এই ধরনের যে পেজগুলো, সেটা তো আলোচিত হলে সংগঠন নিজেই স্বপ্রণোদিতভাবে ব্যবস্থা নিতে পারে, সেটা সংগঠন করছে। হ্যাঁ, আমরা ব্যবস্থা নিয়েছি কয়েকবার, আমরা মানে রাষ্ট্রের বিভিন্ন অথরিটিকে জানিয়েছি ব্যবস্থা নিতে, ইন্টারনেটে এটা বহু জানানো হয়েছে, যতক্ষণ বলা হয় ততক্ষণ। এরপর আবার নিউ পেজ খোলে, আবার নতুনভাবে মানে নামে, এই যে এখন শুধু এক ডাকসু নামে 10-12টা পেজ আছে, ডেলি ডাকসু, আমার ডাকসু, ডাকসু কণ্ঠস্বর, সবগুলো ছাত্রদল চালায়, 10টা পেজ ডাকসু নিয়ে, সবগুলো ছাত্রদল চালায়। কিছু হচ্ছে বামও চালাতে পারে, তারা শুধু হচ্ছে ডাকসুকে নিয়ে আজাবাজে জিনিস লিখবে, এখানে অশ্লীল জিনিস মানে নেগেটিভ ফ্রেমিং করবে। আপনি কয়টার বিরুদ্ধে যাবেন? একটা বিরুদ্ধে যাবেন, আবার একটা করবে, আবার যদি ব্যবস্থা নিয়ে বলো যে মতামত প্রকাশের স্বাধীনতাকে আমরা হরণ করছি। এবার একদমই শেষ দিকটাতে আমি চলে আসছি, সেটা হচ্ছে সাধারণ শিক্ষার্থী প্রসঙ্গ। মাঝখানে আমরা এটা নিয়ে একটু আলাপও করেছি। সেটা হলো যে এই যে সাধারণ শিক্ষার্থী ব্যানার, এবং এই সাধারণ শিক্ষার্থী নানাভাবেই থাকতে পারে, সবসময় যে সাধারণ শিক্ষার্থী লেখা থাকবে বিষয়টা এরকম না, নানা ধরনের একটা নন পলিটিক্যাল ব্যানার, মূলত নন পলিটিক্যাল ব্যানার দিয়ে পলিটিক্যাল অ্যাক্টিভিটিস, বা যেটা শেষ পর্যন্ত যেই পথটা আসলে পলিটিক্সে এসে, সেটা হোক ছাত্রদল হোক ছাত্র শিবির, যেই জায়গায় গিয়ে ঠেকুক না কেন, এই চর্চাটাকে আপনি কিভাবে দেখেন? যেখানে ডেমোক্রেটিক প্র্যাকটিস করবার জায়গা উন্মুক্ত আছে, যেমন এখন বেশ ভালোই আছে, তারপরে যেখানে গণতান্ত্রিক দাবি মানবার জায়গা আছে, সেখানে
কেউ পলিটিক্যাল পরিচয় লুকায়ে দাবি দেওয়ার জন্য কাজ করবে, এটা আমি পার্সোনালি সমর্থন করি না, সংগঠনের জায়গা থেকে আমরা সমর্থন করি না। তো আপনাদের যদি কখনো সন্দেহ হয় তমুক মনে হয়ে করছে, নানা সময় অভিযোগ উঠছে, আমাদের সন্দেহের বিষয় না, অভিযোগ অনেকেই তুলতে পারে। এখন যেটা হয়েছে, ছাত্রদল তো এখন ধরেন সবসময় নিয়ে থাকে, একটা শিবির সিনড্রোম আছে বুকে। তার মনে হয় সবাই মনে হয় শিবির, কিছুক্ষণ শিবির মনে করে, শিবির সিনড্রোম আছে বুকে। ইভেন নিজেদের মধ্যেই তারা 5 জন হয়তো সভাপতি ক্যান্ডিডেট এক অপরকে শিবির ট্যাগ দেওয়ার চেষ্টা করে। যারা অলওয়েজ শিবির সিনড্রোমে ভুগে, এটা যাদের লিমিটেশন, তাদের বক্তব্য দিয়ে আসলে কোড করার জায়গাটা তাদের থাকে না। কিন্তু বাস্তবে হচ্ছে আমরা ছাত্র শিবির এখন ডাকসু, চাকসু, রাকসু সহ সবগুলোতে জয়ী হয়েছে। 500 ছাত্র সংসদে ছাত্রদল এই ভয়ে সাকসু নির্বাচন বন্ধ রেখেছে গত 3 মাস ধরে। সেই জায়গায় আমাদের জায়গা থেকে আর কোনো ছায়া প্ল্যাটফর্ম আদার্স নামে কোনো জরুরত নাই। আমরা আমাদের বাই নেমে প্যানেল দিয়েছি, বাই নেমে এঙ্গেজ হয়েছি, বাই ডেজিগনেশনে আমরা পরিচিত। এরপরও নতুন করে অন্য কিছু যাদের এই রাস্তা যাদের থাকে না, তারা হয়তো এই পথ খুঁজে নিতে পারে। আমাদের জন্য এর প্রয়োজন নাই। আমরা এটা উৎসাহিত ছাত্র শিবিরের এখন আর এটার প্রয়োজন নেই না, আমাদের মানে দরকার নাই। তো কেন আমি বাড়তি লোড নিতে যাবো? আমি হাইপোথেটিক্যালি ধরলাম যে শিবির এটা করে, হাইপোথেটিক্যালি ধরলাম, যেহেতু আপনি কোশ্চেন আনছেন, আমি কেন করবো? আমার বেনিফিটটা কি? যে লোক ধরেন আমরা XYZ অমুক অমুক ব্যক্তি, সে শিবিরের বাই নেম কাজ করে যখন শিবিরকে এম্পাওয়ার করবে, এটা আমার নিশ্চয়ই সংগঠনের বেনিফিট। সে নেক্সট একসাথে প্রার্থী হবে, নেক্সট হলে প্রার্থী হবে, সে শিবিরের দাওয়াতে কাজ করবে, তার পরিচয় কেন লোকাবে? সে এখন কোনো প্রশ্নই আসে না। তো বাকি যেটা আলাপ বাইরে হয় সেটা হচ্ছে ওই যে বললাম, ছাত্রদল যখন দেখে যে তার ধর্ষণ, তার খুন, তার গুম, তার এই চাঁদাবাজি, এত নিউজ, শত শত নিউজ গত এই 2 বছরে খোলায় উঠতে পারছে না, তখন আমি যখন বলি আপনি চাঁদাবাজ, আমি যখন বলি ছাত্রদল আপনি তো খুনি, আপনি ধর্ষক, আপনি এটা করেছেন, তখন সে শিবিরকে কি বলো? তখন বলে তুই গুপ্ত, তুই সাধারণ শিক্ষার্থী বলস, তুই এটা বলস। এটা বাধ্য হয়ে তো ওই জিনিসটা আমরা এনজয় করি, খুব বেশি পাত্তা দেওয়ার মতো কোনো ব্যাপার না। কারণ এটা বলে তারা মনে করছে ডাকসুতে খুব একটা ভালো করবে, বাকিগুলোতে ভালো করবে, অন্য জায়গায় ভালো করবে। খুব বেশি শিক্ষার্থীরা গ্রহণ করে না এগুলো লজিক। ছাত্রদলের তো এটা যেহেতু দীর্ঘদিন ধরে বিএনপি জামায়াতের এক ধরনের জোট ছিল এবং ছাত্রদল ছাত্র শিবির ঘনিষ্ঠভাবে একসঙ্গে আন্দোলন সংগ্রামে ছিল একটা পিরিয়ডে, সেক্ষেত্রে তার এই ভয়টা কি স্বাভাবিক নয় যে যেখানে ছাত্রলীগ বা আওয়ামী লীগ আসলে দূরবর্তী সংগঠন জামায়াত ইসলামীর, মানে আমরা পলিটিক্যাল সিনারিওতে যদি আমরা ভাবি, সেক্ষেত্রে এক ধরনের বিপরীত ঘরানা বলা যায়। তো সেই ক্ষেত্রে এই বৈরিতার মধ্যে যেহেতু উপস্থিতি পাওয়া গেছে বিভিন্ন সময়ে, সেইটার রেফারেন্স টেনে তারা তো এই আশঙ্কাটা প্রকাশ করতেই পারে। তাদের আশঙ্কাটা কি ন্যায্য নয়? হচ্ছে হলের যে পরিস্থিতি আমি বর্ণনা করেছি, আপনি আমি এর মাঝখানে একটা প্রশ্ন করতে চাই ফরহাদ প্লিজ, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে কি আপনাদের কমিটি আছে? আমরা এখনো কমিটি দেওয়ার চিন্তা করি নাই। আচ্ছা, আমরা চিন্তা করি নাই। আমাদের একটা কমিটমেন্ট ছিল যে বিসি বরাবর আমরা বলেছিলাম যখন হলে কমিটি থাকবে কি থাকবে না, একটা স্টুডেন্ট একটা রিঅ্যাকশন আসছিল, আমরা বলেছিলাম মাননীয় বিসি মহোদয় আপনি আমাদের সিদ্ধান্ত দেন কমিটি থাকবে কি থাকবে না। একবার বলে রাজনীতি না, একবার বলে রাজনীতি আছে, নানা কিসিমের বক্তব্য তারা দিয়েছে। তা আমরা প্রস্তাব দিয়েছিলাম এরকম হতে পারে আমরা সব ছাত্র সংগঠন মিলে এখানে যা বলবো তা কখনো শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করবার কথা না, কারণ আমরা সকল শিক্ষার্থীকে এখানে ধারণ করি না। আমরা একজন একটা পোর্শন শিক্ষার্থী আমাদের সাথে এঙ্গেজ, একটা বড় সংখ্যক শিক্ষার্থী আছে যারা অ্যাপলিটিক্যাল, সুতরাং আমাদের বয়স শিক্ষার্থীদের বয়স হতে পারার কথা না। তাহলে কি হতে পারে? হতে পারে হল কমিটি থাকবে, ইয়েস অর নো কোয়েশ্চেন দিয়ে প্রত্যেকের একাডেমিক ইমেল একটা করে ইমেল দেন, ইমেল সেন্ড করলে তারা সেখানে ক্লিক করুক, সেটা আবার আপনার এখানে ডাটা করে সেভ হোক। সেটা যদি হয় কমিটি দেওয়ার ব্যাপারে ইয়েস, তাহলে ইয়েস, কমিটি দেওয়ার ব্যাপারে যদি নো হয় তাহলে নো। তো ওই জিনিসটা বিশ্ববিদ্যালয় প্রশাসন বাস্তবায়ন করতে রাজি হয় নাই। এখন নতুন বিসিকে আমরা সেই প্রস্তাব দিয়েছি, এটা করে তখন আমরা চিন্তা করেছি কি করব। যেহেতু ছাত্রদলের কমিটির পরে একটা নেগেটিভ রিঅ্যাকশন আসছে শিক্ষার্থীদের, এরপর আর কেউ হল পর্যায়ের কমিটি এখনো দেয় নাই। তো সর্বোপরি আমরা শিক্ষার্থীদের আবেগের প্রতি শ্রদ্ধাশীল। শিক্ষার্থীরা যখন ওয়েলকাম করবে তখন আমরা কমিটি দেবো, আমাদের কমিটিতে প্রবলেম নাই। এটাকেও কি একটা পটভূমি হিসেবে বিবেচনা করা যায় যে ছাত্রদল যে অভিযোগ করছে, গুপ্ত হিসেবে যে অভিযোগটা তুলছে বারবার, কারণ যেসব হলে তো নিশ্চয়ই আপনার উপস্থিতি আছে সংগঠনে? হ্যাঁ, সবাইকে তো চিনে, জনশক্তি থেকে সব ছাত্রদলের সবাই চিনে না। যেসব ক্যাম্পাসে ওয়েলকাম করেছে সেসব ক্যাম্পাসে হল কমিটি আছে, সব ক্যাম্পাসে তো সেম না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি হচ্ছে যেহেতু একটা রিঅ্যাকশন আসছে সেজন্যই মূলত এখানে আমরা চিন্তা করেছি শিক্ষার্থীদের রেসপন্সের বেসিসে আমরা সিদ্ধান্ত নেব। আর অন্যান্য যেসব বিশ্ববিদ্যালয়ে এই ধরনের রিঅ্যাকশন আসে নাই সেখানে কমিটি হয়েছে, যেন রিঅ্যাকশন আসার সম্ভাবনা ছিল শিক্ষার্থীদের হাতে আমরা ছেড়ে দিয়েছি। কারণ আমাদের কমিটি দিতেই হয় এমন জরুরত না, আমাদের জরুরত হলো একটা এক্সিকিউটিভ বডি থাকা যেটা ইউনিভার্সিটিতে আছে,
আমাদের তো পদ পদবীর লোভের ইস্যু নাই, 500 বিশিষ্ট কমিটি দেওয়ার ইস্যু নাই, মিছিলে 500 লোক আসলে তাদের কমিটি দেবো, এই পদ নিয়ে সে বিশাল কিছু করবে, এই ধরনের কাজ এখানে নাই। এই লবিং মেনটেন্যান্সের ইস্যু এখানে, সেজন্য এটা মেজর কাজ না, ইস্যুজ না। যেমন আমরা একটা বড় প্রোগ্রাম করতেছি, আমরা ইনস্টিটিউটে একটা ভলান্টিয়ার টিম করি, কাজ হয়ে যায়। আরেকটা প্রোগ্রাম করতেছে, একটা ভলান্টিয়ার টিম ফর্ম করি, যে আমাদের সাথী সদস্য যাদের পরীক্ষা নাই বা সুতরাং তাদের নিয়ে একটা ফর্ম করে প্রোগ্রাম নেমে যায়, এভাবে কাজ হয়ে যাচ্ছে। আর সবাই তো ভলান্টারি ওয়ার্কই করে, আর তো রাজনীতি তার পেশা হিসেবে করছে না, সমস্যা হয় না। তবে হ্যাঁ, ভালো হইতো দ্রুত সিদ্ধান্তটা চলে আসলে, কমিটি থাকবে কি ইয়েস অর নো, এটা চলে আসলে একটা সিদ্ধান্ত যাওয়া যেত আর কি। আচ্ছা, ধন্যবাদ ফরহাদ। বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বরাবরই এক ধরনের দোলাচলে ভোগে, ছাত্র রাজনীতি থাকবে নাকি থাকবে না, বা সর্বশেষ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেটা হলো, এই সময়ে এসে কুয়েটে আপনারা জানেন যে একটা আন্দোলন চলছে, বিক্ষোভ চলছে, সেখানেও নানাভাবে কিন্তু প্রসঙ্গটা উঠে আসছে এবং এক্ষেত্রে বেশ কিছু শব্দবন্ধ সামনে আসছে, যেটা যেই বিবদমান পক্ষগুলো নানাভাবে একে অপরের বিরুদ্ধে প্রয়োগও করছে। ছাত্র শিবিরের বিরুদ্ধে বিভিন্ন সময়ে ওঠা যে গুপ্ত রাজনীতি, সেটা নিয়ে আমরা চট্টগ্রাম সিটি কলেজে সেইটার এক ধরনের রেফারেন্স পেলাম। ফরহাদ অবশ্য বললেন সেটার অন্য আর একটা প্রেক্ষাপট। এই বিষয়গুলো নিশ্চয়ই তদন্ত হবে, যেহেতু সংঘর্ষে ব্যবহৃত হয়েছে অস্ত্র সহ নানা কিছু, সেহেতু এটা অবশ্যই ফৌজদারি অপরাধের আওতায় পড়ে এবং সেই ফৌজদারি অপরাধ, ফরহাদ যেটি জোর দিয়ে বললেন, যদি অপরাধ করে থাকে তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নিন। আইন অনুযায়ী যদি ব্যবস্থা নেওয়া হয় তাহলে সংগঠনের পক্ষেও আসলে সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়। এবং এক্ষেত্রে বেশ কিছু জায়গা, যেমন মবের প্রসঙ্গে ফরহাদ সরাসরি বললেন যে সর্বশেষ তারা যে মবের শিকার হয়েছেন তারা কেন্দ্রীয় নেতা হিসেবে তিনি বলছেন মবের পক্ষপাতী না। যদিও ছাত্র শিবিরের দুজন পদধারী নেতার বক্তব্যের প্রসঙ্গ এসেছে, তিনি জানালেন যে তাদেরকে কারণ দর্শাও নোটিশ দেওয়া হয়েছে। এই যে বিষয়গুলো আমরা আশা করব, যেহেতু নতুন সরকার আসার পর স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলেছেন যে মবকে সহ্য করা হবে না, কিন্তু আমরা তারপরেও দেখেছি আসলে মবের বিষয়। ছাত্র রাজনীতি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষা নিয়ে কাজ করবে, উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আসলে এই নিয়েই তাদের কাজ করবে, শিক্ষার্থীদের দাবি দেওয়া, অধিকার, এমনকি বৃহত্তর পরিসরে যদি নাগরিক অধিকারের প্রসঙ্গ আসে, যদি শিক্ষার্থীরা মনে করে সেখানে তাদের সোচ্চার হওয়া প্রয়োজন, তারা নিশ্চয়ই হবে। কিন্তু আমরা কোনোভাবেই চাই না যে আরও একবার বা বারবার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে রক্ত ঝরুক। সেখানে আমরা কোনো শিক্ষার্থীকে আক্রান্ত হতে দেখতে চাই না, কাউকে আক্রমণকারীর ভূমিকায় দেখতে চাই না। এই বিষয়ে আপনারা কি বলতে চান? আপনাদের কি প্রশ্ন আছে? আপনারা কি জানাতে চান? জানান চর্চার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের কমেন্ট বক্সে।